আমাদের দেশের আমরা একটা রাজনৈতিক সংলাপ শুরু করি যে কে কতটা দেশপ্রেমিক, কে কার সরকার দেশের জন্য ভালো, কথায় কথায় আমরা স্লোগান দেই হাসিনার সরকার বারবার দরকার। আমরা বলি ওয়াকারের সরকার ঘন ঘন দরকার। এবার আমরা এই ধরনের একটা ন্যারেটিভ বা স্লোগান আমরা তৈরি করি। যে কোনো সরকার পতনের পরে, ইভেন দেন আপনাদের খেয়াল আছে কিনা জানি না, জাতীয় পার্টির সরকার যখন 90-এর দশকে ফল করলো, আপনি কি জানেন একটা শ্রেণীর জনগণ সেল করার চেষ্টা করলো এরশাদের সরকার বারবার দরকার, এরশাদকে আবার ক্ষমতায় আনতে হবে। ঠিক একইভাবে আবার বিএনপি যখন ফল করলো 1996 সালে, আওয়ামী লীগ আসলো, আওয়ামী লীগের একটা ন্যারেটিভ তৈরি হলো খালেদা জিয়ার সরকার বারবার দরকার। এরপরে একই গতানুগতিক ভাবে এই আওয়ামী লীগের ক্ষেত্রে তাই হলো, আওয়ামী লীগের সরকার বারবার দরকার। কিন্তু যেই বিষয়টাকে আমি ফোকাস করতে চাচ্ছি, আমরা বাংলাদেশিরা ধর্মীয় কারণে হোক, দেশপ্রেমের জন্য হোক, যে কোনো কারণে হোক, আমাদের ভিতরে অ্যান্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট কাজ করে। কারণ আমাদের বাচ্চা কাচ্চারা, আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী জেনারেশনরা, প্রত্যেকটা মানুষ যারা একটু লেখাপড়া করেছে সবাই বুঝেছে যে মুক্তিযুদ্ধের আসল অবজেক্টিভিটি কি ছিল। আমাদের এই যুদ্ধটা কি ভারত পাকিস্তান যুদ্ধ ছিল, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ ছিল, ভারত কি আমাদেরকে সাহায্য করতে এগিয়ে এসেছিল, পাকিস্তান কি এতটাই খারাপ কাজ করেছিল যে তাদেরকে জুতা পেটা করে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে? সাবজেক্টটা আপনারা একা একা, আপনি লেখাপড়া করেছেন, আমি লেখাপড়া করেছি। এখন লেখাপড়া করার ক্ষেত্রে বেশ কিছু ডিফারেন্ট মানসিকতাও তৈরি হয়। কেউ জগজিৎ সিং অরোরার ইতিহাস পড়েছে, বায়োগ্রাফি পড়েছে, কেউ মানেকশর বায়োগ্রাফি পড়েছে, কেউ অ্যান্থনি মাস্কারেনহাসের বই পড়েছে, কেউ এয়ার মার্শাল আসগর খানের বই পড়েছে, কেউ ব্রিগেডিয়ার জেনারেল সালে সিদ্দিক অথবা সিদ্দিক সালে এদের বইও পড়েছে। এবং বাংলাদেশে লোকজনদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস লেখে, এগুলো ওই ইতিহাস পড়লে আমার হাসি লাগে। বাংলাদেশের যে কোনো মুক্তিযোদ্ধা, হোয়েদার ইট ইজ জেনারেল শওকত আলী অথবা অন্য কোনো জেনারেল, শফিউল্লাহ বা অন্য যে কেউ, একে খন্দকার লেখার ভিতরে কিছুটা প্র্যাগম্যাটিজম আছে, কিন্তু ডিসক্রিপশনে যদি আপনি যান, ইউ আর গোয়িং টু সি এ বিগার গ্যাপ। তাদের কথাবার্তা ছিল এইরকম যে আমরা ব্রিজের নিচে গেছি, ব্রিজ উড়াই দিছি, এটা ছিল তাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। বাট অবজেক্টিভিটি, গোল, এগুলো নিয়ে যদি আপনারা পড়েন, আমি সিআই এর কিছু ডিক্লাসিফাইড ডকুমেন্ট পড়েছি 60-এর দশকে, 70-এর দশকের, 80-এর দশকের। ওখানে মূল সমস্যাগুলো ছিল টেরিটোরিয়াল গেইন, মানে টেরিটোরিয়াল গেইন অ্যান্ড মিলিটারি বিল্ড আপ ফর দ্য সেক অফ দ্য সার্ভাইভাল। মেইন অবজেক্টিভিটি ছিল এইটা। এখন মিলিটারি বিল্ড আপ অ্যান্ড টেরিটোরিয়াল গেইন ফর দ্য সার্ভাইভাল, এই কথাটা পাকিস্তানের জন্য যতটা প্রযোজ্য না ছিল, তার চেয়ে বেশি প্রযোজ্য ছিল ভারতীয়দের জন্য। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, ভাই ভারতীয়দের জন্য কেন প্রযোজ্য ছিল? একটা কারণে প্রযোজ্য ছিল, ভারতীয়রা 64, 65, 66, 67, 68, 69 পর্যন্ত, আপনারা কি জানেন তাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আর্মি অ্যান্ড প্যারামিলিটারি তাদেরকে 65 সালের বেতন দিচ্ছে 66 সালে। এক্সকিউজ মি, তাদের ইকোনমি এতটাই খারাপ ছিল, তারা 68 সালের বেতন দিচ্ছে 69 সালে। আপনারা জানেন কিনা জানি না, একদিকে তারা অরুণাচল প্রভিন্সের ওখানে চায়নার সাথে যুদ্ধ করতেছিল, অন্যদিকে পাকিস্তানের সাথে তারা যুদ্ধ করতেছিল। অন দ্য আদার হ্যান্ড, ওই সময় আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে তাদের টানন পোড়ন যাচ্ছিল লোন নিয়ে। আরো ছিল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইন্ডিয়া তখন অতটা এগোনো ছিল না। তাইলে টেরিটোরিয়াল গেইন অ্যান্ড মিলিটারি বিল্ড আপ ফর দ্য সার্ভাইভাল, এই কথাটা পাকিস্তানের জন্য যতটা প্রযোজ্য ছিল তার চেয়ে 14 গুণ প্রযোজ্য ছিল ভারতের জন্য। এখন আপনারা হাসবেন, আমি বলবো অ্যাজ অফ টুডে ইন্ডিয়া
felt like they're in the same situation. আইটি ক্ষেত্রে তাদের অনেক ডেভেলপ হয়েছে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তাদের অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু ডেভেলপ হয় না তাদের মানসিকতা, ফকিন্নি মানসিকতা, যার জন্য তারা কন্টিনিউয়াসলি নেপালের সাথে বৈরী ভাবাপন্ন পলিসি তারা অ্যাডপ্ট করেছে, ভুটানের সাথে করেছে, বার্মার সাথে করেছে, পাকিস্তানের সাথে করেছে, কোথাওই সুবিধা করতে পারে না, কিন্তু বাংলাদেশে করেছে, সুবিধা করতে পারে। কারণ একটা সেম ভাষাভাষী এবং বাংলাদেশে 8 to 10% 11% লোক আছে যারা হিন্দু ধর্মাবলম্বী, এবং হিন্দু ধর্মাবলম্বীদের ভিতরে বাংলাদেশে 85 to 90% হিন্দুরা মনে করে যে বাংলাদেশের স্বাধীনতার দরকার ছিল না, বাংলাদেশ should be integral part of the India and they should live that way. শুধু কি হিন্দুরা? মুসলমানদের ভিতরে বিশাল একটা অংশ মনেই করে না যে বাংলাদেশের দরকার আছে। এবং আরেকটা কথা, স্বাধীনতার পরে আজ অবধি আপনারা অনেকেই জানেন, এটা নিয়ে আমি কথা বলেছি, আজ পর্যন্ত গত 54 বছরে একটা অ্যান্টি এসপিওনাজ ল স্পেসিফিক তৈরি করে নাই, তৈরি হইতে দেয় নাই। আমরা ছোট সময় থেকে শুনেছি র, কিন্তু এর বিচার কিভাবে করবে? কেউ যদি if a Bangladeshi citizen become the tools of law, how we are going to apprehend him and put him on a due process? কিভাবে করব? আইন আছে, ব্রিটিশ আমলের 1952 and 1948 এর একটা ধারা বাংলাদেশে ব্যবহার করে, ইউজলেস। আজ পর্যন্ত কেমন হয়েছে যে রয়ের অপারেটিভদের ভিতরে অথবা তাদের সাপোর্ট কাস্ট, আমরা যদি কাউকে অ্যাপ্রিহেন্ড করি তার বিচারটা কোথায় করব, কিভাবে করব? মিলিটারি ট্রাইব্যুনালে হবে না সিভিল কোর্টে হবে না ক্রিমিনাল কোর্টে হবে? উই হ্যাভ নো আইডিয়া। আজকে কোন একটা সময় বাংলাদেশে কেউ যদি কাউকে ঘটি বলতো, খুব বেইজ্জতি হইতো, যে শালা ঘটি। আমরা মনে করতাম শালা এই পশ্চিমবঙ্গের এই চিফ হারামজাদাদের কথা বুঝায়, আমরা তখন ওই ঘটি মনে করতাম। কিন্তু আজকের বাংলাদেশে কেউ যদি বলে ঘটি, এটা প্রেস্টিজিয়াস। আপনি দেখেন না, বাংলাদেশে এত জ্ঞানী গুণী লোক আছে, কিন্তু তারপরে নর্থ ইস্ট নিউজের ওখানে একজন কি নন্দী, আমি তার নাম চন্দন নন্দী বলে, আমি 9 দয়ান্দর 9টা বাদ দিয়া শুধু 10টা রাখতে চাই। ওই শব্দটা আমি আজকে কোন টকশোতে ব্যবহার করি নাই। চন্দন, ওইখানে যদি 9 দয়ান্দ যেটা আছে না, ওইটা থেকে 9 বাদ দেন, তাইলে 9 বাদ দিলে যেটা হয়, ওই তার খবরটাকে আমরা বাংলাদেশিরা মনে করি ইটস এ গসপেল, বাইবেলের আয়াত। তার আয়াতের জন্য আমরা বসে থাকি, আমাদের দেশের সাংবাদিক সম্প্রদায় বসে থাকে। তো আজকের আমার টকিং পয়েন্ট হলো, আমরা সবাই জানি আওয়ামী অর্থই হচ্ছে ভারতের রাজনৈতিক একটা ন্যারেটিভ এবং ফিলসফিকে যারা বাংলাদেশে অ্যাডপ্ট করে, ওই দলটার নাম আওয়ামী লীগ। এখন আপনারা বলবেন মাওলানা ভাসানী তুই আওয়ামী লীগ তৈরি করে নাই। আরে ভাই, মাওলানা ভাসানী যে আওয়ামী মুসলিম লীগ তৈরি করছে, ওই মূল মন্ত্র কি এখন আছে নাকি? ইভেন দেন মুজিব শেখ যে দল তৈরি করছে এবং যেভাবে তৈরি করছে, মুজিব শেখ নিজে বেমান হইয়া ওই আওয়ামী লীগের ছাত্রলীগ করছিল 1948 সালে। তো আজকের আমরা বাংলাদেশিরা আওয়ামী রাজনীতিতে তারা থাকবে কি থাকবে না, এর জন্য মাসুদ কামালের কথার কোনো অভাব নাই, ফজলুর রহমানের কথার কোনো অভাব নাই, সেনা প্রধানের কোনো কথার অভাব নাই, এমনকি ডক্টর আসিফ নজরুল পর্যন্ত বলে অংশগ্রহণমূলক একটা নির্বাচন। ওয়ারাস 2014 সালে এসব লিটার, মানে যারা নিজেদেরকে বলে লিটারেট অর কি বলে বুদ্ধিজীবী, সকল বুদ্ধিজীবী, তারা একবারও বলে নাই অংশগ্রহণমূলক নির্বাচন। 18তেও বলে নাই, এমনকি 24এও তারা বলে নাই। কিন্তু এখন পার্টিসিপেটরি ইলেকশন, ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন, তসবি টিপে। কিন্তু একবার যারা তসবি টিপে এই দলকে অংশগ্রহণ করতে হবে, একবারও বলে নাই অফকোর্স আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু যাদের বিরুদ্ধে একটা কেস আছে তাদের বিচারটা আগে করতে হবে, এটা নিয়ে কোনো কথা নাই। তাইলে সারমর্মে আমরা এটা ধরে নিতে পারি,
যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং শেখ পরিবারের রাজনীতি মেনে নেওয়ার অর্থ হচ্ছে বাংলাদেশে ভারতের বাংলাদেশ বিরোধী যত ষড়যন্ত্র আছে এটা বৈধ, দেশ বিরোধী যত বিট্রিয়াল আছে, দেশদ্রোহিতা আছে, দেশের ক্ষয়ক্ষতি আছে, সব বৈধ, এর কোনো বিচারের দরকার নেই। এই সাবজেক্টটা নিয়ে আমি এক ভদ্রলোকের সাথে কথা বলবো, উনি খুব পড়ুয়া একজন মানুষ, ওনার সাথে আমি 2 দিন আগেও কথা বলেছি, আজকেরও ওনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আসুন আলোচনাটা, ওই দিনকার আলোচনা আমি এনজয় করেছি, আসুন আজকের আলোচনাটাও হয়তো আপনি আমরা সবাই মিলে এনজয় করব। মেজর মেহেদী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি জানি আপনিও শারীরিকভাবে আপনার একটু ঠান্ডা ঠান্ডা ভাব, আমারই একই অবস্থা। তারপর আমি খুব হ্যাপি যে আলোচনাটা আপনাকে নিয়ে আমি শুরু করতে পেরেছি। আমার ইন্ট্রোডাকশনটা একটু বড় হলো, এই জন্য বড় হলো কারণ এই প্রেক্ষাপটটা যদি আপনি এতভাবে বোঝানোর চেষ্টা আমি করি, আমার এটা টকশো বলে না, আমার এটা, আমি কি বলি জানেন, আমি কিছু লেখাপড়া করি, আমার এই লেখাপড়াটা, আমার অভিজ্ঞতা যেখানে যতটুকু আছে আমি শেয়ার করি। আমি তো আমজনতারই একজন। তো আপনি বিজ্ঞ মানুষ, আপনি অনেক বড় চাকরি করেছেন, বহু লেখাপড়া করেছেন, আপনার সাথে আলাপ আলোচনা করলে দর্শক হয়তো আরো নতুন কিছু জানবে। দেয়ারফর আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে আবার আমাকে আপনার এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য। আমি চেষ্টা করব আমার যেটুকু জ্ঞান আমি এই পর্যন্ত অর্জন করেছি তা যদি বাংলাদেশের মানুষের কোনো কাজে লাগে এবং বাংলাদেশ মানুষ যদি এই জ্ঞানের মাধ্যমে আরো সচেতন হতে পারে, কারণ আমাদের সচেতনতার অভাবেই এই গত 16 বছর একটা রেজিম তাদের যা ইচ্ছা তাই করতে পারছে এবং এটার বেনিফিশিয়ারি আমি বারবারই একটা শব্দ উচ্চারণ করি আমার প্রত্যেকটা টক শো বা যেখানে আমি কথা বলি, সেটা হচ্ছে আপনারা খেয়াল করবেন যে কোনো ঘটনার বেনিফিট কারো থাকতে হয়। আমি শুরু করেছিলাম এই কথাটা বিডিআরকে দিয়ে। বিডিআর হত্যা যখন করা হয় 2009 সালে, তখন আমি বারবারই বলেছিলাম যে এই বিডিআর হত্যায় কি বিডিআর কোনো সৈনিকের বেনিফিট হয়েছিল, কোনো বেনিফিট কি তারা পেয়েছিল? আমার জানা মতে না। তাহলে বেনিফিটটা কার গিয়েছিল? তো আমি সবসময় বলি বেনিফিটটা গিয়েছিল আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার, কারণ তাদের বেনিফিট না থাকলে এত বড় একটা হত্যাযজ্ঞ হওয়া সম্ভব নয়। কারণ হত্যাযজ্ঞ হওয়া মানে প্রত্যেকটা মানুষের শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধটা কেউ যদি করে থাকে তাহলে তার পিছনে থাকতে হবে যে কারো না কারণে বড় ধরনের কোনো বেনিফিট আছে, যারা এই বেনিফিটের জন্য তারা এরকম হত্যাযজ্ঞও চালাতে পারে। ঠিক আপনার এই মানে কথার প্রসঙ্গে আমি বলি যে ডেফিনেটলি আপনি যে ইকোনমিক্স নিয়ে কথা বলছেন, জিওপলিটিক্সে বর্তমানে যদি আমরা কোন অবস্থানে আছি, বাংলাদেশ তার ইকোনমিটা কেমন ভাবে দেখছে এবং ভবিষ্যতে বাংলাদেশের মানুষের এই অর্থনৈতিক উন্নতি কিভাবে হবে, সেটাকে যদি আমরা আলোচনার সাবজেক্ট হিসেবে নিয়ে আসি, তাহলে সেখানে আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের, তাদের সাথে আমাদের ইকোনমিক টাইজটা কি আছে, কি ধরনের চুক্তি আছে, কি ধরনের বায়োল্যাটারাল ফাইন্যান্সিয়াল টার্মস এন্ড কন্ডিশনস দেওয়া আছে, সেগুলো নিয়ে বর্তমান সরকার কি ভাবছেন, ভবিষ্যতে যে সরকার আসতে যাচ্ছেন তারা কি ধরনের করতে পারেন, সেখানে যদি আমাদের এই বক্তব্য থেকে কোনো জিনিস উদ্ঘাটিত হয় বা একটু শঙ্কা থেকে আমরা দূরে থাকতে পারি, আমি মনে করি আমাদের এই আলোচনাটা সার্থক হবে। আপনি শুরু করতে পারেন। মেজর মেহেদী, সিম্পল একটা সাবজেক্ট দিয়ে শুরু করি। গৌতম আদানির সাথে যখন চুক্তি করা হয়, আপনি এই চুক্তিটার অনেক ডিটেলসে আমি যাব না, স্রেফ একটা সাবজেক্টকে টানবো, কারণ আমি আর আপনি যদি এই পুঙ্খানুপুঙ্খ রূপে আলোচনা করতে যাই, ইট উইল টেক কাপল অফ ডেজ, রাইট, ইট টেক লং টাইম। ওকে, আমি আপনাকে স্রেফ একটা কথা বলি। কয়লা, রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং পায়রা বিদ্যুৎ কেন্দ্রে কয়লা আনার জন্য আমি ঘেটে দেখেছি আমার বাংলাদেশে যে কয়লাগুলো এসে, এই কয়লাগুলো ইন্দোনেশিয়ার কয়লা। আচ্ছা, এখন ইন্দোনেশিয়ার এই কয়লাগুলোর পার মেট্রিক টন ইন্টারন্যাশনাল মার্কেটে ছিল $225, ওয়ারাস এই কয়লাগুলো বাংলাদেশ থেকে সরাসরি অর্ডার করা হয় নাই, ভারত থেকে অর্ডার করা হয়েছে, তখন এই অর্ডারের পার মেট্রিক টন গিয়ে দাঁড়াইছে $481।
এখন আমার আমার কাছে স্পেসিফিক একটা উদাহরণ আছে, আপনি শেষ করেন আমি বলবো। আমি একটা কথা বলতে চাচ্ছি। আমাদের বাংলাদেশের আমলা যারা, ল মেকার যারা, যারা ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসে, ওই ব্যক্তিগুলোর কি রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার আছে যে বাংলাদেশের যদি জ্বালানি কয়লা ইন্দোনেশিয়া থেকে সরাসরি আমদানি করে তাইলে 225 টাকায় কেনা, $25 কেনা যায়, $225। সেখানে ভারতের আদানির মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে অর্ডার করে 481 টাকায় আমাদের এই জিনিসটা কিনতে হবে। তাইলে আওয়ামী রাজনীতি যারা করে, আওয়ামী ভাবাপন্ন আমলা যারা আছে, আওয়ামী ভাবাপন্ন আর্মিতে যারা আছে, তারা 225 নিয়ে কেয়ার করে না। তারা কেয়ার করে $481। $481 থেকে ওয়াকার পাবে $10, হাসিনা পাবে $20, সচিব পাবে $8। এই ভাগাভাগির মধ্যে দেশটা রসাতলে যাক। তো আলটিমেটলি ভারতের কল্যাণ এবং ব্যক্তিগত কল্যাণ এবং বাংলাদেশ বিরোধী অ্যাক্টিভিটিস এটা কন্টিনিউ করবে। এই রাজনীতির নাম আওয়ামী রাজনীতি, এই রাজনৈতিক পরিবারের নাম মুজিব রাজনীতি পরিবার। এখন আপনি একটা উদাহরণের কথা বলছেন, আমি যেভাবে ইন্টারপ্রেট করলাম, আপনি কি ডিফারেন্ট ওয়েতে এটাকে দেখেন নাকি? আপনি অ্যাবসলিউটলি ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। যে আমি ওই আরেকটা টক শোতে একটা কথা ফিনিশিং এ বলেছিলাম যে আমাদেরকে সবসময় টানা হয় দুইটা ইজিয়ম দিয়ে, একটা হচ্ছে ভারতপন্থী ইজিয়ম আর একটা হচ্ছে পাকিস্তানপন্থী ইজিয়ম। আসলে এই ধরনের কোনো ইজিয়ম থাকার কোনো প্রসঙ্গই নাই। আমার জন্মই হয়েছে 75-এর পরে। আমি কিভাবে পাকিস্তান ইজিয়মকে ক্যারি করি, আমি ভারতকে কেন ইজিয়মকে ক্যারি করব? আমার তো এরকম কোনো যুক্তিসঙ্গতা নাই। কিন্তু যখনই বাংলাদেশে কোনো রাজনৈতিক আলাপ হয়, কোনো ধরনের কোনো সমষ্টিগত ব্যর্থতা নিয়ে কথা বলা হয়, তাকে আগে একটা ব্লকে বেঁধে দেওয়া হয় যে সে হচ্ছে ভারতপন্থী আর না হলে পাকিস্তানপন্থী। আমার তো এটা দরকার, আমি বাংলাদেশপন্থী, এটা নিয়ে শুরু করি। এখন আসেন বাংলাদেশের কোনো বড় বড় যে চুক্তিগুলো হয়, সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে চুক্তিগুলোকে পাবলিক করা হয় না, যেটা আমার একটা আন্দোলনের পার্ট। আমি এটা সবসময় বলি। হ্যাঁ, আপনি একটা G2G কন্ট্রাক্ট করতেছেন যেটাতে একটা দেশের সাথে আরেকটা দেশের, সেটা যদি ডিফেন্স চুক্তি হয়, সেখানে কিছু কিছু পার্ট আপনি করবেন না, যেমন ফিগার হতে বলবেন অথবা আপনি ইকুইপমেন্টস নাম বলবেন না, সেটা আমাদের বাইলাতে কভার করে। কিন্তু আপনি যে কথাটা আপনি আদানির কন্ট্রাক্টটা বলেন, এটা কি আসলে বাইলাতে কভার করে যে ওনারা কয়লার চুক্তিটা উন্মুক্ত করে দিবেন না পাবলিকের কাছে, যে পাবলিক জানবে যে কোথা থেকে কোন জিনিসটা? ধরেন আমি উদাহরণস্বরূপ বলি যে বাই প্রোডাক্টটা কি দাঁড়াচ্ছে। প্রোডাক্টটা তো হচ্ছে আপনি ইলেকট্রিসিটি ব্যবহার করবেন, কারেক্ট? আপনি উৎপাদন করবেন, সেটা ব্যবহার করবেন। আপনি এখন কয় টাকা পে করেন? আপনি 12 টাকা 50 পয়সা ধরে একটা ধরেন পার ইউনিট পে করেন। এটা উৎপাদন খরচে কয় টাকা খরচ হচ্ছে এটা আপনার জানার অধিকার আছে। আপনি বাংলাদেশি মানুষ, ট্যাক্স দেন, আপনি এটা জানতেই পারেন। তো সেক্ষেত্রে যদি আমি বলি, তাহলে আপনার যে স্পেসিফিক উদাহরণটা, সেই উদাহরণটা নিয়ে আমি বলে ফেলি। আমি যেহেতু বিদ্যুৎ খাতে একজন কনসালটেন্ট হিসেবে কাজ করেছি, আমি হ্যাপেন্স টু বি রিসেন্টলি একটা বড় ঝামেলায় পড়ে গেছি এই কথা বলা এবং এইটার একটা ইনভেস্টিগেশনে দুদককে সহযোগিতা করতে যে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমি একটা কমপ্লেন করেছিলাম দুদকে। যে কমপ্লেনে বলেছিলাম যে একটা সংঘবদ্ধ চক্র বাংলাদেশে, যারাদের মধ্যে একটা রয়্যাল এজেন্ট আছে, তার নাম জয়েন্ট সেক্রেটারি নিরোধ মণ্ডল। এই নিরোধ মণ্ডল আদানির এই কন্ট্রাক্টটার সাথে সরাসরি জড়িত। তাকে নিয়ে আসা হয়েছিল, আদানি পোস্টিং করে নিয়ে আসছিল, আদানি লবিং এ পোস্টিং আসছিল আদানির এই কন্ট্রাক্টটা কমপ্লিট করার জন্য, যার বিরুদ্ধে আমি কমপ্লেন করেছি। তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করতে যে তারা আমাকে প্রথম যেটা আমাকে জানালো দুদক, যে তাদের এই ধরনের টেকনিক্যাল হ্যান্ডস নাই, তারা এই ধরনের কোনো কাজ করার মতো ওই ধরনের তাদের টেকনিক্যাল পিপুলস নাই। তো আমি বললাম সমস্যা নাই, আমি আপনাদেরকে সে বিষয়ে সহযোগিতা করব। তারই ধারাবাহিকতায় দুদকের একটা টিম সহ আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষের যে সকল উৎপাদন সংস্থা আছে, যেমন ধরেন বিপিডিবি, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন, কোল পাওয়ার জেনারেশন, এই সকল অফিসে আমরা বিভিন্ন কন্ট্রাক্ট এবং পেমেন্টের ডকুমেন্টস কালেকশনে যাই। এটার একটা কারণ ছিল হচ্ছে যে আপনি যদি ডকুমেন্টস গুলোকে দেখেন সেখানে লুপহোলসটা কি আছে তখন প্রমাণ করতেন। এটা থেমে গেছে, এটা জাস্ট যাওয়ার পরই যে আমাকে বিভিন্ন পত্রিকায় চাঁদাবাজ বানানো হয়েছে, আমি দুদকের নাম দিয়ে নাকি হাজার হাজার কোটি টাকা কামাই ফেলছি।
যাই হোক, আমার তো অ্যাকাউন্ট সবার কাছে ওপেন করা আছে, আমার 1000 কোটি টাকা যদি ওনারা খুঁজে করতে পারেন আমি ধন্যবাদ জানাবো যে হ্যাঁ আপনারা আমাকে এটা প্রমাণ করেছেন, আমি মেনে নিব। কিন্তু যদি নামও প্রমাণ করতে পারেন তাহলে আমি বলবো যে আমার ওই কাজটাকে থামিয়ে দেওয়া হয়েছে, যেটা আপনি প্রসঙ্গ তুললেন কয়লা। লেটস কাম টু দিস কয়লা। দেখেন আমি সরাসরি ভারতের রামপাল বা অমুক এইটাতে না যাই, আমি একদম স্পেসিফিক একটা উদাহরণ তো নিই। বাংলাদেশে যে বড় কোল কোম্পানিগুলো আছে, যে কোলের কন্ট্রাক্টগুলো করা আছে, সেই কন্ট্রাক্টের দুইটা পার্টে বলা আছে যে বাংলাদেশ গভর্নমেন্টের প্রতিষ্ঠান যারা, তারা 50% পার্টনারশিপস, আর যে বিদেশি কোম্পানি তারা 50% পার্টনারশিপস। তার মানে কি আপনি যা প্রফিট করবেন তার 50 বাংলাদেশি পাবে আর 50 তারা পেয়ে যাবে। যদি তাই হয় তাহলে ওইখানে যে পারচেজ যেগুলো হবে সেটার ইনভেস্টমেন্টটা ব্যাংক লোন হিসেবে আসতেছে, তাহলে সেটারও আপনার দায়ভার ও লায়াবিলিটিসও 50-50। এখন আসেন, যখন আপনি লায়াবিলিটিস যখন নিচ্ছেন তখন আপনি যে কোল যে ইম্পোর্ট করছেন ইন্দোনেশিয়া থেকে, সেটাকে আপনি টেন্ডারের মাধ্যমে সবচেয়ে কম দামে কিনতে চাইবেন, কিন্তু এটা কোনো এই ধরনের কোনো টেন্ডার হয় না। কিভাবে হয় না? ওই যে আপনি দুইটা কোম্পানি যুক্তভাবে কোম্পানি করছে যে 50%, আর একটা কোম্পানি, তাদেরকে আমরা পাওয়ার দিয়ে দিচ্ছি যে সেই কোল ইম্পোর্ট করবে, সেই ইনভেস্টমেন্ট করবে, সেই ওটার প্রফিট নিয়ে যাবে। মানে আপনি কি এটা করতে, এটা কন্ট্রাডিক্টরি না একটা কন্ট্রাক্টের সাথে? মানে আমি যদি আপনার সাথে পার্টনারশিপে বিজনেস করি, আবার আপনি আবার আমার সাথে বিজনেস করতেছেন, এটা কি হতে পারে? এটা তো হতে পারে না, এটা যে টার্মস অফ রেফারেন্সের কন্ট্রাডিক্টরি। কিন্তু প্রত্যেকটা কন্ট্রাক্টে এই কেস করা আছে। এটা শুধুমাত্র যে ইন্ডিয়ার সাথে করা আছে তা না, চায়নার সাথে যে কটা কন্ট্রাক্ট আছে সেখানেও একইভাবে দুর্নীতিটা লেভেল। এখন এই দুর্নীতিগুলো আসলে কথা বলতে গেলে আমরা খুব ক্ষুদ্র হয়ে যায়। কেন? কারণ এটা বিলিয়ন ডলারে। মানুষ বোঝে না যে তার একটা টাকা করে 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 তাতে 1000 কোটি টাকা তাকে দেনায় ফেলানো হচ্ছে। কিন্তু এটা বুঝতে পারে যখন বাই দিস টাইম, মানে তাদের আর বলার কিছু থাকে না, করার কিছু থাকে না। এই মুহূর্তে ঠিক এইরকমই জিনিসই চলতেছে। আপনার উৎপাদন খরচের মধ্যে কয়লাটাকে যে ইম্পোর্ট করবে, ওই যে আপনি যেটা $225 জায়গায় এটা $400 দিয়ে কিনতেছেন, এই পুরো প্রফিটটাই 100% প্রফিটটা চলে যায় ওই কোম্পানির কাছে, যে বিদেশি কোম্পানির কাছে, সাথে শুধুমাত্র আমলা। আপনি একটা উদাহরণ দিয়ে বলি, এই যে কোলের যে লাস্ট এমডি ছিল, সে দুদকে মামলা খেয়ে পালায় আছে, এই কামাল সাহেব। এনার একটা লোককে দিয়ে ধরেন, দেখেন যে কত হাজার কোটি টাকা সে কয়লার মধ্যে চুরি জালায়াতির সাথে সে যুক্ত আছে। কারণ কি? সে শুধু কন্ট্রাক্টটা সাইন করে গেছে। এই কন্ট্রাক্টর সাইনের জন্যই আমাদের দেশ কয়েক হাজার কোটি টাকা প্রতি মাসে, প্রতি বছরে কয়েক লক্ষ কোটি টাকা দেনার মধ্যে পড়তেছে। কারণটা হচ্ছে ওই একটাই, আপনি যদি মানে সত্যিকার অর্থে বাংলাদেশি হয়ে থাকেন তাহলে এই ধরনের কন্ট্রাক্ট তো সাইন তো দূরের কথা, এখানে সম্মতি দিতেই আপনি বরঞ্চ দৌড়ায় যে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বা সংস্থাকে জানাবেন যে এখানে একটা দুর্নীতিগ্রস্ত এত বড় কাজ হচ্ছে। এরকম কোনো মানুষই বাংলাদেশে আসলে নাই। যতগুলো পদে যা বসানো হয়েছে, পদের ইন্টারভিউর সময় যদি 5টা প্রশ্ন থাকে তার মধ্যে 4টা প্রশ্ন থাকে শেখ মুজিবের পুরা নাম জিজ্ঞেস করা, শেখ মুজিবের বাড়ি কোথায় ছিল, উনি কি বঙ্গবন্ধু মুখ দিয়ে উচ্চারণ করছিল কিনা, এটা প্রশ্নের উত্তরে তাকে ওইভাবে জাজ করা হয়। এটা যদি হয় কোয়ালিফিকেশন রেঞ্জ, তাহলে তো আপনি এই ধরনের লোকই পাবেন, এবং আলটিমেটলি আমাদের দেশ ভরে গেছে এই নাম দিয়ে। মেজর মাহাদি, আমি যদি এমনি আপনাকে জিজ্ঞাসা করি, আমাদের পাবলিক সেন্টিমেন্ট গুলো এখনো কি এই ফেভারে আছে যে কেউ যদি মুজিব শেখ বলে বা শেখ মুজিব বলে তাদের ভিতরে চ্যালেঞ্জ করা হয়, হ্যাঁ নামের আগে বঙ্গবন্ধু বলেন না কেন, নামের আগে জাতির পিতা বলেন না কেন? এই সেন্টিমেন্টটা কি মানুষকে ফিড করা হয়েছে, না মানুষজনই এই ফিডিংস এর ভিতরে ঢুকে গেছে? না, এটা 100% ফিট করা হয়েছে। তার একটা মানে স্পেসিফিক উদাহরণ দিয়ে আপনি খুব ভয়ঙ্কর ভাবে ভয় পেয়ে যাবেন। আমার ছোট বাচ্চাটা ক্লাস যখন 4-এ পড়ে, তো সে আমাকে এসে বলতেছে যে বঙ্গবন্ধু এই জিনিসটা আমাকে বইতে দেখায় লিখে দিচ্ছে যে এই লোকটা কে। তা আমি তাকে দেখালাম যে উনি আমাদের একজন জাতীয় নেতা। তো ওনাকে পিতা ডাকা হয় কেন? জাস্ট মাই কোশ্চেন অফ মাই সান, যে তাকে পিতা কেন ডাকা হবে? পিতা কি তুমি, না তার পিতা সে? আমি বললাম যে বাবা, এটা একটা উপাধি দিয়েছে, যেটা তার মানে হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে এই একদম ক্ষুদ্র বাচ্চার বইয়ের মধ্যে থেকে তাকে ইমপ্ল্যান্টেড করে দেওয়া হয়েছে যে তুমি এই একটা লোককে চিনবা, তুমি একটা লোককে মানবা, আর কাউকে মানতে পারবা না, আর কেউ বাংলাদেশে কোনো নেতা থাকবে না, আর কোনো মানে প্রতিনেতা থাকবে না। যার ফলে কি হয়েছে যে আপনি এগুলোকে এমন ভাবে করেছেন, এই যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, যে আমি আপনি বললাম, আপনি যদি খুব সিম্পল ভাবে আপনি কোশ্চেন উত্তরগুলো নিয়ে আসেন, গত 15 বছরে পুলিশে ভর্তি করার ক্ষেত্রে যে সকল কোশ্চেন তৈরি করা হয়েছে, পিএসসিতে যে সকল কোশ্চেন তৈরি করা হয়েছে, সেই কোশ্চেনগুলো নিয়ে এসে আপনি এখানে পাবলিক করে দেন, দেখবেন যে ওখানে 18টা 20টা যদি প্রশ্ন থাকে তার মধ্যে 10টা প্রশ্ন আছে হচ্ছে বঙ্গবন্ধু, গোপালগঞ্জ, এই সকল ন্যারেটিভস দিয়ে। এইটা কি তার যোগ্যতা যাচাই করার প্রশ্ন ছিল?
তার যোগ্যতা, সে যদি একজন পদার্থবিজ্ঞানী হিসেবে জয়েন করে তাহলে পদার্থবিজ্ঞান জানে কিনা সেটাই প্রশ্ন হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো দূরের কথা। তাকে বলা হয়েছে যে সে কতটুকু অনুগত থাকবে এবং কতটুকু ইন্ডিয়া প্রবণের নেগেটিভিটি থেকে পজিটিভিটিতে থাকবে সেইটাকে এনশিওর করা হয়েছে প্রত্যেকটা। এবং এটার জন্য খুব আজব ভাবে দেখা যায় বাংলাদেশের যে সচিবালয়ের সচিবের তালিকা দেখেছিলাম আজ থেকে ধরেন 2-3 বছর আগে, সচিবের তালিকাগুলো যদি দেখেন যে বাংলাদেশের হিন্দুইজমকে মাইনরিটি ধরা হয়, তো যদি মাইনরিটি থাকে তার মানে কি আমার যদি সচিব থাকে 50 জন, তার মধ্যে তাহলে ম্যাক্সিমাম 5 জন থাকবে হিন্দু। এটা উল্টা ছিল, 45 জন হিন্দু 5 জন মুসলমান, এরকম একটা সিচুয়েশন আমরা পার করেছি। তার মানে তারা খুব ক্যাটাগরিক্যালি মন্ত্রণালয়গুলোকে আগে আঘাত করছে, তার মানে ওই জায়গায় তাদের সকল নিজস্ব লোকগুলোকে বসাইছে। আই ডিডন্ট মিন টু কাট ইউ অফ, কিন্তু আপনাকে এই প্রশ্নটা আমি না করে পারছি না। আপনি কি মনে করেন এটা এই সেন্টিমেন্ট, এই ন্যারেটিভ, এই সিচুয়েশনটা তৈরি কি স্রেফ আওয়ামী লীগের শাসনামলেই হয় নাকি অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও এই কথাগুলো প্রযোজ্য, যেমন জাতীয় পার্টি অথবা বিএনপি? আমি আমার বয়স 50 বছর, আমি আসলে এর ঊর্ধ্বে যাব না, আমি এর মধ্যেই থাকবো। আমার দেখা যদি মানে শাসন আমল দেখে থাকি তাহলে একটা বিএনপি টেনিউর দেখেছি, এবং হ্যাপেন্স টু বি বিএনপি যারা এখন রাজনীতি করেন তাদের সম্বন্ধে যদি আমি স্টাডি করে থাকি, তাদের মধ্যে দেখি তারা কোথা থেকে আসছে, বিএনপি তৈরি হয়েছিল কখন, তাদের যদি ব্যক্তিগতভাবে তাদেরকে টান দেন এরাও সব ইন্ডিয়ান থেকেই আসছে। তার মানে হচ্ছে আওয়ামী লীগের যখন বাংলাদেশে তো একসময় বাকশাল হলো 75-এর আগে, বাকশাল হয়ে তখন তো একটা পার্টি ছিল, তার মানে তা বলতে সবই মানে আওয়ামী লীগই ছিল। তারপর থেকে ভেঙে তৈরি হলো হচ্ছে বিএনপি, তারপরে হলো আবার জাতীয় পার্টি। তার মানে ওই ধারাবাহিকতা এখনো রয়ে গেছে। আপনি পুরাতন যত নেতা দেখবেন অল আর ফ্রম দ্য সেম ক্যাটাগরিক্যালি। আপনি আজকে গয়েশ্বরকে ধরেন, গয়েশ্বরের ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ডে যান, দেখবেন যে সকল সবই ইন্ডিয়া ইজমই তার মধ্যে থাকবে। আপনি গয়েশ্বর সম্পর্কে, আমি গয়েশ্বর নামটা দেখেন, আপনি আর আমি এই শো শুরু করার আগে গয়েশ্বর আমাদের ইস্যু ছিল না, কিন্তু এক্সকিউজ মি, আলোচনার মধ্যে আপনি টেনে নিয়ে এসেছেন। দেখা গেল গয়েশ্বরের মেয়ে আর মেয়ের জামাই সে ইন্ডিয়ান হাই কমিশনে রাজেশ অগ্নিহোত্রী রয়্যাল অপারেটিভ তার সাথে বসে কাগজ সাইন করতেছে। ওয়ারাস গয়েশ্বর বাইরে গিয়া বলে আমি সারা জীবন ভারত বিরোধী রাজনীতি করছি। মানে ভাই আপনি জেন না, আমি আপনাকে আমি কথাটা বলতে চাচ্ছি। আমরা সবাই দেখি চোখের সামনে গয়েশ্বরের মেয়ের জামাই রাজেশ অগ্নিহোত্রী রয়্যাল অপারেটিভ তার সাথে বসে কাগজ সাইন করতেছে, আর গয়েশ্বর মাঠে যে স্লোগান দেয় সারা জীবন আমি ভারত বিরোধী, জিয়ার রাজনীতি করেছে, জিয়ার রাজনীতিতে বিশ্বাস করেছি, দর্শক হাতে তালি দেয়। মানে এই হাতে তালিটাও কি শিখানো নাকি আপনি মনে করেন হাতে তালি দেওয়ার জন্য পয়সা পায়? আপনি তো ভাই রাজনীতি তো আমাদের দেশের হাতে তালি রাজনীতি দেখছি। আপনি একটা সিম্পল জিনিস দেখেন, বাংলাদেশে ইলেকশন আসলে মোটরসাইকেল তেল এইগুলো পাবে, এটা একটা ইয়াং জেনারেশনের একটা ক্রেজ। তার দরকার নাই কে বিএনপি কে আওয়ামী লীগ, তার দরকার হচ্ছে মোটরসাইকেল, তার দরকার হচ্ছে তেল, তার দরকার কিছু কাঁচা টাকা। তার এখন বয়স হচ্ছে সে ফুর্তি করবে, এবং এই ফুর্তি করার জন্য রাজনীতিতে টাকা, কাঁচা টাকা ছড়ানো হয়, এবং এটা একটা কালচার হয়ে দাঁড়াইছে। এটাকে যদি আপনি মানে বিরোধী করতে চান তাহলে নতুন কালচার আনতে হবে। ধরেন সে এখন এনসিপি তারা কিছু প্র্যাকটিস করার চেষ্টা করতেছে যে দে উইল নট ফলো দোজ ক্যাটাগরি। এই জন্য দেখবেন যে পোশাক আশাকে পর্যন্ত পরিবর্তন আনা হয়, যে এনসিপি এরা নর্মাল শার্ট প্যান্ট পরে, এবং এখনকার উপদেষ্টারা নর্মাল শার্ট প্যান্ট পরে হলেও তারা ইয়ে করেন, ওই কোট পরে টাই পরে স্যুট পরে তারা অফিস করেন না, বা তারা পাবলিকলি ফাংশনে আসেন না। এটা একটা কালচার তৈরি করা হচ্ছে, কিন্তু এই কালচারে কিন্তু এই বিএনপি এরা পছন্দ করছে না। কেন পছন্দ? তারা কটাক্ষ করতেছে, দেখাচ্ছে যে তাদেরকে কালার করার চেষ্টা করছে। এই কালচারগুলো আসার দরকার। কারণটা হলো যে আপনি ইকোনমিক্যালি বেনিফিটেড হতে পারবেন কিভাবে? ভাই আপনি সারাদিন তো স্যাক্রিফাইস করে দিচ্ছেন আপনার লাইফ রাজনীতি করার জন্য, আপনার তো স্যাক্রিফাইসড লাইফ, তাহলে সেখানে তো আপনার ইকোনমিক্যালি আপনি বেনিফিট হওয়ার কথাই না। সো আপনি সার্ভিং, ইউ আর ভলান্টিয়ারি সার্ভিং, তো ভলান্টিয়ার সার্ভিস তো পয়সা বানানোর কথা না। কিন্তু আপনি এই যে লিস্ট গুলো এখন বের হয় যে 65টা বাসায় একজন ভূমি মন্ত্রীর যদি ইউকেতে পাওয়া যায়,
তার মানে কি তারা তো চুরি করছে, এটা প্রমাণ করার জন্য কি আমার বাজারে বাজারে হাঁটে হাঁটে বলে মাইকিং করা দরকার আছে? এটা মাইকিং করা, এটা তো প্রমাণিত। আমি আপনাকে যে টার্মসটা আনতে চাই, যেহেতু আপনি আজকের সাবজেক্ট যেটা করেছেন, দেখেন আপনি আমাদের যে বাংলাদেশের শেয়ার মার্কেট, আমাদের শেয়ার মার্কেটে যে ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের যে স্টাইলটা, এটা হচ্ছে আইডেল মানিটা আসলে শেয়ার মার্কেটে থাকে, এবং এই মার্কেটের টাকাটাকে দিয়েই একটা ইকোনমিক্সের বড় পরিবর্তন আনা হয়। আপনি আজকে যত রকমের দুর্নীতির টাকা পয়সা এইগুলো সারা পৃথিবীতে ছড়ায় যাওয়ার পরে ইনভেস্টমেন্ট কোথায় হয়েছে জানেন? ইন্ডিয়াতে। এই পুরা ইন্ডিয়ার শেয়ার মার্কেটে বাংলাদেশের নাগরিকের উপর থেকে ব্যান তুলে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে আপনি উইথাউট ডিসক্লোজার ইউ ক্যান পুট অল ব্ল্যাক মানি ইন ইন্ডিয়ান শেয়ার মার্কেট। এইটাই যদি হয়, তার মানে হচ্ছে ওরা তো চাইবে যে গন্ডগোল বাংলাদেশে থাকুক এবং বাংলাদেশে এই কালো টাকা কামাক এবং এই কালো টাকাগুলো ওখানে ইনভেস্টেড হোক। আমাদের এই ক্ষেত্রে করণীয় কি? আমাদের সরকার আসলে কি আদতে কিছু করতে পারছে? আমি কেন জানি না, মানে আমি খুব হতাশ হয়ে গেছি যে বর্তমান সরকারের তাদের ক্যাটাগরিক্যালি তারা সবসময় বলার চেষ্টা করতেছে আমি এন্ট্রিম গভর্নমেন্ট, আমার আসলে তেমন কিছু করার নাই, আমি জাস্ট ইলেকশন দিব। ইলেকশন ছাড়া তাদের আর কি কোনো কাজ নাই? মেজর মাহাদি, আপনাকে এই কথাটা আমি একটু ইন্টারাপ্ট করি। এটা সরকার বলছে না, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে না যে আমি নির্বাচন করার জন্য ইন্টারিম গভর্নমেন্টের হেড হইছি বা আমাকে জনগণ ইন্টারিম গভর্নমেন্ট আমাকে এস্টাবলিশ করছে। এখন উনি যেদিন ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব নিলেন, যেদিন ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বটা ডক্টর মোহাম্মদ ইউনূস নিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ওত নেয়ার আগে বললেন আমাকে ছাত্র জনতা ক্ষমতায় বসিয়েছে। কিন্তু উনি মিটিং করতে গেলেন বিএনপি, জামাত, কমিউনিস্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এদের সাথে মিটিং করতে গেলেন। আচ্ছা, আমাকে আপনি একজন ইয়াং মানুষ, আপনি বাংলাদেশে আর্মিতে চাকরি করেছেন, আপনি লেখাপড়া করেছেন, বিভিন্ন সেক্টরে আপনি ডাটা দেখেছেন। আমাকে একটু বলেন তো, হাসিনার স্বৈরশাসন পতনে বিএনপি, জামাত, বামপন্থী তারা সবাই রাজনীতি করছে, একটা হরতালও তারা দিতে পারে না আমি শাসন আমলে। কিন্তু সরকার পতনে তাদের ভূমিকাটা কি ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের অবস্থানটাকে পাকাপোক্ত করার জন্য যেই কাজটা ওনার প্রথম করা উচিত ছিল, যে বাংলাদেশের নির্বাচন হবে নাকি বাংলাদেশের জনগণের মতামত নিয়ে পুরানো সংবিধান থাকবে না বদল করব, আপনার কি মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতাকে ইগনোর করে উনি এই বস্তা পচা বুড়া রাজনীতিবিদদের কাছে গেছে, যাদের ভিতরে অনেকেই ভারতের তকমা খাইয়া বৈশা রয়েছে? আপনার এটা মনে হয় না কখনো? ডক্টর মোহাম্মদ ইউনূস বলে নাই যে আমি নির্বাচন দিতে আসছি, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে আমি রিফর্ম করব, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে আমি আপনাকে একটু সরি করি, কারণ হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ইনিশিয়াল যখন বক্তব্যগুলো শুনি আর এখনকার যে বক্তব্যগুলো শুনি, পরিবর্তন এসে গেছে, উল্টায় গেছে। এই উল্টা যার কারণটা আমি ওনাকে আসলে ব্যক্তিগতভাবে অ্যাটাক বা দোষ দিয়ে বলতে যাব না, আমি বলবো যে এটা ব্যর্থতা। কেন ব্যর্থতা? কারণ একটা মানুষ তো সরকার একা চালাইতে পারে না, তার একটা ক্যাবিনেট বডি লাগে। তার সবচেয়ে বড় যেটা লাগে সেটা হচ্ছে তার মন্ত্রণালয়গুলো যে সকল ব্যুরোক্রেটস আছে তারা তাকে পেপারস গুলো বানায় দেবে, তারা তৈরি করে দেবে, উনি এক্সিকিউট করবেন। সবচেয়ে প্রথম সমস্যাটা হয়ে গেছে, আমি নিজে মুখে শুনেছি, এই যে বর্তমান যে মুখ্য সচিব আছেন আমার সামনে বলেছে, উনি আমার অস্বীকার করতে পারবে না, ওনার সাথে আরো 5 জন সেক্রেটারি বসা, তারা আলোচনা করতেছে যে ধুর এরকম ভাবে কি কবে আসবে, আগে বিএনপি আসুক, আগে ক্ষমতা মন্ত্রণালয়ে আসুক, তারপরে আমরা এগুলো দেখবো, এগুলো কি এখন? তার মানে আমি তো সাক্ষ্য, আমি তো এই মুখ্য সচিবের নাম কি? আমি আর নাম না বলি, মুখ্য সচিবই বলি। হ্যাঁ, ওনাকে আপনি কি মিনিস্ট্রি অফ এস্টাবলিশমেন্টের মুখ্য সচিবের কথা বলছেন? না, একদম প্রিন্সিপাল সেক্রেটারির কথা বলছি। আমি ওনাকে ফেস করেছি। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রিন্সিপাল সেক্রেটারি? না, প্রিন্সিপাল সেক্রেটারি মানে আমাদের মুখ্য সচিব যিনি বলা হয়। আচ্ছা, আমি আপনাকে নামটা দিচ্ছি। আপনি কি সংস্থাপন মন্ত্রণালয়ের কথা বলছেন? না, আপনি সকল মন্ত্রণালয়ের প্রধান যিনি। ওকে, একটা মিনিট।
ওনার নাম হচ্ছে মিস্টার সিরাজউদ্দিন, প্রিন্সিপাল সেক্রেটারি। ওকে, ঠিক আছে। তো যাই হোক, আমি বাংলাদেশের মুখ্য সচিবকে কোনো একটা পর্যায়ে কোনো একটা অনুষ্ঠানের মধ্যে বা আলাপচারিতার মধ্যে পেয়েছি। আচ্ছা, আমি ওনাদের বক্তব্য, মেজর মাহাদি, আমি আপনাকে প্রথম যখন যে কথাটা বলছিলাম, হি ইজ দ্য প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য চিফ অ্যাডভাইজার, আমি এইটাই প্রথমে ওকে জি জি, সিরাজউদ্দিন। তো ওনারা বলছে যে ওনারা এখন কোনো কাজ করবেন না, কাজ করার কোনো এখন কোনো মানে পরিস্থিতিও নাই, স্কোপও নাই, ওনাদেরকে ওয়েট করতে হবে একজন ইলেক্টেড গভর্নমেন্টের জন্য। আমার কথা হচ্ছে ওয়াই, উনি কি এখন বেতন নেন না? উনি তখন বেতন নেবেন, আর এখন বেতন কি নিচ্ছেন না? উনি বাংলাদেশের মানুষের টাকার, ট্যাক্সের টাকা দিয়ে তৈরি করা বেতন উনি খান না? তাহলে উনি এই কথা বলতে পারেন? এটা তো অন্যায়, উনি তো অপরাধ করেন। উনি এটাকে অপরাধের মধ্যে পড়তে পারে। আমি যদি ডক্টর ইউনূস সাহেবের জায়গায় হইতাম, আমি প্রথমে তাকে ওই দিনকে আমি আগে স্যাক করতাম। কারণ আপনি হাউ ডেয়ার ইউ সে দ্যাট, যে আমি আজকে কাজ করব না? তাহলে কাজ করবো না, তুমি বেতন নেবা কেন? মেজর মাহাদি, তারেক রহমান বলছে বিএনপি সরকারে আসলে 25 কোটি বৃক্ষরোপণ করবে। আর বিএনপি এর আগে 3 বার গভর্নমেন্ট ফর্ম করছে, 25টা গাছ লাগাইছে এক। আর ভারতের সবচেয়ে বড় দালাল, যাকে আমি মাঝে মাঝে বলি সান অফ এ বিচ, আমির খসরু মাহমুদ, সে বলছে বিএনপি সরকার গঠনের সাথে সাথে সে 1 কোটি জব ক্রিয়েট করবে। কোন সেক্টরে, কিভাবে, কখন, কোথায়, এর কোনো ব্যাখ্যা নাই। তাদের যে 31 দফাকে আমরা পলিটিক্যাল ইয়েতে না যাই, না 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 ভাই 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 ভাই, আমরা এই কথাগুলো বলে আমরা আমি আপনাকে আরেকটু স্পেসিফিক্যালি করে দেই। সেটা হচ্ছে বিএনপি বলতে তো আসলে আমরা একটা দল এবং দলের যিনি নেতা তার ভিশনারি গুলোকে আমরা আলোচনা করতে পারি। যেমন তারেক রহমান সাহেব, উনি কি বলছেন, উনি কি করতে চাচ্ছেন, উনি বাংলাদেশের জন্য ভবিষ্যৎ কিভাবে নির্ধারণ করবেন, এটা উনি বলতেছেন। একই সাথে উনি যাদেরকে অ্যাড্রেস করতেছেন, আমি তাদের একটা অংশকে যদি আমি অ্যাড্রেস দেখে থাকি, তারা হচ্ছে বাংলাদেশে এখন সবচেয়ে বেশি ভোটার হচ্ছে ইয়াং, মানে যাদের বয়সটা হচ্ছে 20 থেকে 35-40-এর মধ্যে। এই যে একটা বড় একটা অংশ, তারা কিন্তু ভাই বোঝার ক্ষেত্রে ওনাদের ওই আগেকার বানানো বক্তব্যগুলো আর বোঝে না। যেটা ওই যে আমি আপনাকে বললাম, আমার ছেলে 4-এ পড়ে, সেও তো আমাকে আগে জিজ্ঞাসা করছে যে কেন পিতা বলতে হবে আমাকে? পিতা তো শুধুমাত্র একজনই হতে পারে, যে জন্মদাতা। আমি তো পিতা ডাকতে পারি না, আমি নেতা ডাকতে পারি, বাট পিতা ডাকতে পারি না। এই যে ন্যারেটিভ খাওয়ানোর চেষ্টা করছে, সব ন্যারেটিভ যে সাকসেসফুল হয়েছে তা কিন্তু না। দেখ, ন্যারেটিভসে ফেল করছে। ঠিক সেই রকম ভাবে ভবিষ্যতে যে বিএনপির নেতা, উনি যে ন্যারেটিভস গুলো দিচ্ছেন, বৃক্ষরোপণ, এটা থেকে না দিয়ে ইকোনমিক্স দিলে, এটাকে না দিয়ে সায়েন্স দিলে, টেকনোলজি দিলে, এআই দিলে, আমাদের ভবিষ্যতের বাচ্চারা কি করবে, কিভাবে তারা দেশে থেকে একটা সুস্থভাবে জীবন যাপন করবে, বড় ভালো কিছু করতে পারবে, সেইটার ভিশনারি দিলে বরঞ্চ তারা নিবে। কিন্তু ওই যে আগের মতো যদি আপনি ভাঙাচোরা ন্যারেটিভস দেন, ওই ভাঙাচোরা ন্যারেটিভস তার নিবে না। বৃক্ষরোপণ তো এটা তো হচ্ছে আমার নিজে বেঁচে থাকার জন্য আমাকে করতে হবে, আমার ছাদে গাছ লাগাইতে হবে। এটা তো ওই যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় একটা রিসার্চ পেপারে বহু আগে বলেছে যে ঢাকায় যে পরিমাণ তাপমাত্রা, এই তাপমাত্রা কমাইতে গেলে প্রত্যেকটা ছাদে একটা বাগান থাকাটা খুব জরুরি। এইটা তো ইটস এ সায়েন্স, ইটস এ ম্যাটার অফ মাস্ট ডু। আমি এখানে ভিশনারি কিছু দেখার তো আমি কিছু পাই না। ভিশনারি থাকতো এরকম যে হ্যাঁ, আমি পার্শ্ববর্তী 5টা দেশ, আমরা সাউথ, মানে আমরা যে জিওপলিটিক্সে যেখানে পড়ে যাই, তাদের প্রত্যেকের ইকোনমিক থেকে আমাদের ইকোনমিটা আগামী 20 বছরে কেন ভালো হবে, সেটার একটা দিক রেখা যদি উনি বলতে পারেন। যে আমি 4 লক্ষ আইটি গ্রাজুয়েশন বের করব প্রতি বছর, আমি 5 লক্ষ সায়েন্টিফিক্যালি কিছু এই যে যেমন ধরেন আমি একটা প্রজেক্টের সাথে ছিলাম 2008 সালে, সেটা হচ্ছে বাংলাদেশ হাইটেক পার্ক। বাংলাদেশ হাইটেক পার্কে ইনভেস্টমেন্ট করার কথা ছিল মালয়েশিয়ান গভর্নমেন্টের। আমি এমডেক এর কনসালটেন্ট ছিলাম। এমডেক বলতে হচ্ছে মালয়েশিয়ান গভর্নমেন্টের যে কনসালটেন্সি কোম্পানি, তাদের। তো আমরা প্রথম যেটা করেছিলাম সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ভিশনারি, মানে হচ্ছে 4টা ভাগে ভাগ করেছিলাম ধাপ, স্টেজ। ফেজ 1-এ থাকবে হচ্ছে প্রথমে ইউনিভার্সিটি। প্রত্যেকটা হাইটেক পার্কে একটা ইউনিভার্সিটি তৈরি করতে হবে, কারণ ওখানে ম্যান পাওয়ার তৈরি হবে। সেই ম্যান পাওয়ারটাই পরবর্তীতে আইটিতে ইউজ হবে। আজ পর্যন্ত দেখেন তো, আজকে তো 20 বছর হয়ে গেছে, ওই হাইটেক পার্ক অথরিটি তৈরি হয়েছে, ভাগাভাগি হয়েছে,
ওই যে ফাইবার অ্যাটম আর সামিটকে ভাগ করে, দুইটা ভাগ করে জমি বিক্রি করা হয়েছে, বাড়ির দালানের ভাড়া দেওয়া হইতেছে, কিন্তু কোথায় ছিল সেই শিক্ষা? সেই শিক্ষার ওই জায়গাটাকে তারা মুছে ফেলছে। তার মানে হচ্ছে এইটাকে কারা করাইছে? ডেফিনেটলি এটা যারা আইটিতে আমাদেরকে ভালো দেখতে চায় না, যারা ওই যে এখন ওই যে কালকে দেখলাম যে একটা আন্দোলনের ইয়ে হচ্ছে ইউএসএ তে, অস্ট্রেলিয়াতে একটা আন্দোলন হচ্ছে ইন্ডিয়ানদেরকে আর কোনো এমপ্লয়মেন্ট যাতে না দেওয়া হয়। তার মানে হচ্ছে তারা এই এমপ্লয়মেন্ট জগৎগুলোকে টার্গেট করে করে সিজ করে ফেলছে, যাতে তাদের ওখান থেকে গ্রাজুয়েশন তৈরি হবে, তারাই সারা বিশ্বের, এই যে গুগলের ম্যাক্সিমাম এমপ্লয়ি নিয়ে গেছে ইন্ডিয়ান। আমাদের কি কোনো আইটির কোনো এক্সপার্টাইজ নাই? আমরা কি তৈরি করতে পারতাম না? আমাদের বাচ্চারা কি ওইটুকু আইকিউ রাখে না? ডেফিনেটলি রাখে, কিন্তু সেই ভবিষ্যৎকে তৈরি করার জন্য নেতা দরকার হয়। একজন নেতা ভবিষ্যতের এই লোকগুলোকে দেখতে পাচ্ছে যে তারা ভবিষ্যতে কোথায় যে মানে উত্তীর্ণ হবে, সেই গাইডলাইনটা আমরা তারেক জিয়া সাহেবের কাছ থেকে আশা করছি, কিন্তু বৃক্ষরোপণ আশা করছি না। বৃক্ষরোপণ অনেক পুরাতন আদিবদ্যা একটা আইটেম হয়ে গেছে, ওই আইটেম নিয়ে কেউ খায় না এখন। উনি যদি এটা নিয়ে খাওয়ানোর চেষ্টা করে তাহলে উনি ওই শেখ হাসিনার মতোই ভুল করতেছে। শেখ হাসিনা যা করে গেছে উনি তার থেকে নতুন কিছু করছেন না। এইটা যদি ওনার মাথার মধ্যে না ঢোকে, এটা ঢোকানোর জন্য যারা দিবেন তারা ওই যে আবার বিএনপিতে নেতা, ওই যে সেই বস্তা বসা নেতাগুলো রয়ে গেছে, যেটা আবার সেই আওয়ামী লীগ থেকেই তো আসছে। আমি তো আবারও বলতেছি যে এদের ব্যাকগ্রাউন্ডে দেখেন, এরা কি কেউ আসলে জাতীয়বাদের থেকে জন্ম হয়েছে? জন্ম হয় নাই। বরঞ্চ জামাত ইসলামীর যে ছেলেগুলো, এরা ক্লেম করতে পারে, কারণ এরা অরিজিনালি জামাত ইসলামী থেকে তৈরি হয়েছে। তারা ওইখানের 20 বছর 22 বছর মানে তারা ওইখানে রাজনীতির চর্চা করে এসে আজকে তারা রাজনীতি করতে যাচ্ছে। তো তাদেরকে আপনি ক্রেডিট দিতে আপনি বাধ্য হবেন, বিকজ দে হ্যাভ এ রেকর্ড, দে হ্যাভ এ ট্রু রেকর্ড। তো আপনি এই এনসিপির যে বাচ্চাগুলো, তারা তো এই জুলাই আন্দোলন করেছে, তারা জীবন, এই যে এখন আসিফ, সে একজন উপদেষ্টা, কিন্তু তার ছবিটাই আজকে, গত বছরের ছবি দেখতেছিলাম একটু আগে, সে বেচারা মায়ের খাইছে, তো তাকে ডিবিতে তুলে নিয়ে যে পিটাইছে, তো সে তো জানে যে ডিবি অফিসে নিয়ে যে মায়ের খাওয়ার পরে নেতা হইতে হয়েছে। তো হি হ্যাজ গিভেন হিজ স্যাক্রিফাইস। তো তাকে আপনি ক্রেডিট না দিয়ে যাবেন কোথায়? ইট ইজ এ প্রুভেন রেকর্ড। মিথ্যা বলবেন? কত দূর মিথ্যা বলবেন? আপনি কত বেশি দূর মিথ্যা বলে যাইতে পারবেন না। তো মেজর মাহাদি, পাশাপাশি আপনি যদি, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেব। আমেরিকা একটা অনেক বড় একটা অর্গানাইজেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশন, নাসার একজন অ্যাডমিনিস্ট্রেটর আছে, তার নাম নীল গ্রাসি টাইসন। নীল গ্রাসি টাইসনকে যখন অ্যাডমিনিস্ট্রেটর করা হয়েছে, সে এসেই বলছে যে আমি ওভারহেড এক্সপেন্সেস এন্ড মাই স্টাফ, এদের ভিতরে আমার রিফর্ম করতে হবে। উনি সরাসরি প্রথম বলছে। এখন সাদারা তারে নিয়ে বিপদে পড়ে গেল, কারণ হি ইজ দ্য ফার্স্ট কালার্ড গাই এভার বিকাম নাসা অ্যাডমিনিস্ট্রেটর, নীল গ্রাসি টাইসন। সাদারা এই কালোর কথায় আমরা কেন রিফর্ম করব, কালোর কথায় ওভারহেড এক্সপেন্সেস আমরা কেন কাট করব, তারে নিয়ে খোঁচাখুচি শুরু করলো। কিন্তু আলটিমেটলি নীল গ্রাসি টাইসন অ্যাডমিনিস্ট্রেটরের রেসপন্সিবিলিটি নেয়ার 2.5 সপ্তাহের ভিতরে একটা প্ল্যান সাবমিট করলো যে আমি ওভারহেড এক্সপেন্সেস এইভাবে কাট করব, আমার এমপ্লয়ি রিফর্ম এটাকে আমি এভাবে করব, দিয়ে দিল। দেওয়ার পরে মিটিং এ বসলো নাসার অন্যান্য ম্যানেজমেন্ট টিমের সাথে, বলছে তুমি আমার যে 2টা রিফর্মের আমি প্ল্যান দিলাম, এটার উপরে তোমরা কথা বলো। যখন এটা দিছে, সাদারা ভেবাচাকা খেয়ে গেছে, কারণ সে যে প্ল্যান দিছে রিফর্মের, এটাকে চ্যালেঞ্জ করার মতো ওখানে আর কেউ নাই, কারণ যেই প্ল্যানটা দিছে 2টা প্ল্যানই ছিল ভালো প্ল্যান। এখন গত 16 বছর বিএনপি লুটপাটে পেট ভরতে পারে নাই, আকাম কুকাম করছে, চুরি শেষরামি করছে, ভারতের তাবেদারিও বিএনপি করছে, ক্ষমতায় আসার আগেও করছে, আর ক্ষমতার বাইরে থেকেও করছে বিএনপি। আজ অবধি বিএনপি পলিটিক্যাল রিফর্মের নামে যেই রাজনৈতিক নেতারা ভারতের পক্ষে রাজনীতি করছে, ভারতের বাংলাদেশের বিপক্ষে গিয়ে পলিসি মেকিং এ ভোট দিছে, দাঁড়ায় গেছে, অমিত শাহের কাছে যাইয়া সেজদা দিছে, ওই নেতাদেরকে ক্ষমতায় বসাইয়া সিনিয়র নেতা বানাইছে। এবং ইউনূস সাহেব যেদিন ক্ষমতায় গেছে, সেদিন থেকে 2জন নেতাকে, 3জন নেতাকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমির খসরু মাহমুদ, সালাউদ্দিন আহমেদ, হুমায়ুন কবির। এবং এই 3টা হইছে ভারতীয় কীট, নেরিকুত্তা, ভারতীয় রাক্ষস, ভারতীয় শুয়োর, যাদের
আমি এতগুলা গালি এই জন্য দিলাম আপনাকে, ঠান্ডা মাথায় আপনাকে একটু শেষ করতে দেই। ভাই 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 ভাই, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, আপনাকে একটু ছোট হেল্প করব, আমি আপনাকে একটু হেল্পটা করেন। আমি আপনাকে বলি আমি কথাগুলো কেন বললাম। নাসার এক্সপেন্সেস নিয়ে যখন একটা মামলা হলো, আপনি কি জানেন অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হলো, ওবামা থেকে ডোনাল্ড ট্রাম্প আসলো, সরি ওবামা থেকে জো বাইডেন আসলো। আপনি শুনলে অবাক হবেন, জো বাইডেন কি করছে জানেন? এই মামলা রিলেটেড যত লোকজনকে অ্যাকিউজ করা হয়েছে, whether they are Republican or Democrat, take them in custody. Whereas সালাউদ্দিন 2015 সালে সালাউদ্দিন গুম হয় নাই। বিএনপির যে শাউয়া, আমি এর শাউয়া গালি, কিন্তু আসলে শাউয়া হচ্ছে অ্যাব্রিভিয়েশন, সালাউদ্দিন আহমেদ। এই বিএনপির শাউয়া গুম হওয়ার 3 দিন আগে আমেরিকায় এক ভদ্রলোকরে বলছে আমি ভারতে যাচ্ছি চিকিৎসা করানোর জন্য, এবং 3 দিন পরে ড্রামা করছে উনি গুম হইছে। এবং গুম হইয়া উঠছে কোথায়? এস আলমের বাংলোয়, মেঘালয়। 9 বছর থাকছে। উনারে নাকি উনি এত অসুস্থ ছিল, কিন্তু যখন আসছে ওনার শরীরে কোনো রোগ খুঁজে পাওয়া যায় না। উনি আসছে বাংলাদেশের চার্টার প্লেনে। ভাই আমি একটু আপনাকে এখানে একটু থামাবো, এই কারণে আমাদের আলোচনাগুলোতে হয় কি, মানে আমাদের আলোচনাগুলোতে ব্যক্তিকে দিয়ে কি আমি কেন ওখানে সময় নষ্ট করতে চাই না। আমি আপনাকে শুরুতেই বলছি যে নেতাগুলো আসছে কোথা থেকে, এটা যদি ন্যারেটিভটা পাবলিক এখন বোঝে, আমাদের এত আসলে বলার দরকার নাই। সালাউদ্দিন সাহেব কি এটা বোঝানোর জন্য আমাদের উই ডু নট হ্যাভ টু শাউট, উই ডু নট হ্যাভ টু ইউজ আওয়ার স্ল্যাং, বিকজ এই লোকগুলোকে মানুষ অলরেডি চেনে, এরা সময় মতো উত্তরটা পাবে। এরা মনে করতেছে না যে ইলেকশন ইলেকশন ইলেকশন। আমি আজকে আপনাদের মাধ্যমে জানাই যাচ্ছি, এটা আমি বরঞ্চ বিএনপিকে হেল্প করতেছি। রাদার বিএনপি যদি এই কারেক্টিভনেস গুলো না নেয়, এমন ভরাডুবি হবে ইলেকশনে, তারা কল্পনা করতে পারতেছে না কতটুকু ভরাডুবি হবে। মানুষের সেন্সিবিলিটিকে তারা রিড করতে পারতেছে না। তারা মনে করতেছে যে ওনার যে যখন ভাষণ দেয়, যখন নেতা ভাষণ দিচ্ছে, সামনে তো 1 লাখ লোক আছে, তার মানে ও হিসাব করতেছে যে আমার তো সামনে 1 লাখ লোক আছে, মানে এখানে ভোটার হচ্ছে সে ধরেন 5 লাখ, তার মধ্যে 1 লাখ তো চলে আসছে, তার মানে আমি জিতবই। এই 1 লাখ প্রত্যেকটা লোক আসছে 2 ধরনের ক্যাটাগরিতে। একটা কারণ হচ্ছে ওই যে নেতা পয়সা দিয়ে নিয়ে আসছে তার জন্য, আর দ্বিতীয়টা নিয়ে আসছে হচ্ছে তারা দেখতে আসছে, কারণ অনেকদিন তো আসলে তারা এই শুধু আওয়ামী লীগ দেখছে, আসলে বিএনপি কি বলে এটা শুনতে আসছে। কিন্তু শুনে যখন বাজার দিয়ে হেঁটে যাচ্ছে, তখন তারা ওই চায়ের দোকানে আলোচনা করে। তাদের উচিত হচ্ছে ওই চায়ের দোকানে যে ওই ডাটাটা কালেকশন করা, যে তারা কি বলতেছে। তারা আসলে ওই ডাটাটা কালেকশন, তারা বলতেছে ধুর এ তো আলাদা, এদিকে একই জিনিস। শব্দটা বুঝেন কি, ধুর, তারা তো একই জিনিস। তার মানে হচ্ছে এই আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে তারা পার্থক্য পাচ্ছে না। তাহলে তারা কি করবে? তারা খুঁজতেছে যে হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ। এবং এরা যদি কোনো কারণে খুঁজে পেয়ে যায়, বিএনপির মতো ভরাডুবি এবার ইলেকশনে আর কখনো হয় না, আর হবেও না। এবারে যে পরিমাণ ভরাডুবি হতে যাচ্ছে, অনলি বিকজ অফ তারা আওয়ামী লীগের এই ন্যারেটিভস থেকে বেরোয় আসতে পারে নাই। তাদের উচিত ছিল যে এই বর্তমান সরকারে যারা আছেন, বিশেষ করে এই ব্যুরোক্রেটস গুলোকে ধরে তাদেরকে দিয়ে রিফর্মসটা করায় নেওয়া, এবং এই রিফর্মসটা করায় নিয়ে ওইটার এনজয়টা তারা করা। যদি তাই পারতো তাহলে ইট ওয়াজ দ্য বেস্ট টাইম। এই সময় তাদের কাছে ম্যান্ডেট ছিল, প্রত্যেকটা মানুষ এই বর্তমান সরকারকে ম্যান্ডেট দিয়ে রাখছে, ধরো কাটো ফেরো যাই করো, আমাকে আর দেনায় ফেলবা না। আমি তো 1000 কোটি দেনার মধ্যে আছি। আমার আজকে বাজারে কেন একটা বেগুন কিনতে গেলে আমাকে 30 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে, আমাকে একটা আলু কিনতে গেলে কেন আমাকে এত টাকা বেশি দিয়ে কিনতে, চালটা আমার দামটা কমে না কেন? এটা তাদের প্রশ্ন, তাদের বেসিক প্রশ্ন। তাদের কিন্তু ওই প্রশ্ন নাই যে কে ইউনূস, কে তারেক রহমান, আর কে শেখ হাসিনা। তাদের প্রশ্ন হচ্ছে যে আমার বেসিক নিডসটা কেন হয় না। এবং এইটা দিয়ে আমরা যারা মানে পড়াশোনা করে বা বিভিন্ন ক্যাটাগরিতে উঠে আমরা এই জিনিসগুলোকে আলোচনা করতে পারি, আমাদের আলোচনায় এইটা জিনিসটাই আমাদের নেতাদেরকে হেল্প করা হবে যে ওনারা যেন কারেক্টিভনেসটা নেন। ওনারা কারেক্টিভনেসটা নিচ্ছেন না। ওনারা কি করতেছেন? ওনারা ধারণা করতেছেন যে ক্ষমতা মানে ক্ষমতা, তার মানে হচ্ছে যে ওয়াকারুজ্জামানের মতো আরেকটা লোক তারা সেট করে আবার হয়তো 5 বছর 10 বছর চালাবেন। অ্যাবসলিউটলি রং। পরিবর্তন কতটুকু আসছে এবং কতটুকু হচ্ছে, হ্যাঁ আমি হয়তো বা কেস কামারি খেয়ে দেশশত্রুই হয়ে মানে দেশ ভেঙে চলে আসলাম,
কিন্তু তারপরে কি আমি থামছি? আমি তো আপনার মাধ্যমে যে আমার মেসেজ পাস করতেছি, তার মানে এরকম পরিবর্তনগুলো হয়ে গেছে, আমরা কিন্তু আর থামছি না। আমরা একটা প্ল্যাটফর্মে উঠেছি, মানে আমরা বুঝে গেছি যে দিস ইজ আওয়ার লাস্ট চান্স টু রিকভার আওয়ার ফ্রিডম। বাংলাদেশ আসলে 71-এ কতটুকু ফ্রিডম হয়েছিল? পুরা ফ্রিডম হয়েছিল? আমি বলবো না। তাহলে তো বুদ্ধিজীবী হত্যা হতো না। বুদ্ধিজীবী হত্যা কেন হয়েছে আপনি একটা জাস্ট মাথার মধ্যে নিয়ে থাকেন। বুদ্ধিজীবী হত্যা করলে ওটার বেনিফিশিয়ারি কারা? ইট ওয়াজ পাকিস্তান? বুলশিট। পাকিস্তান যদি সাইন করে যে আমি এখানে হারে চলে যাইতেছি, আমি দেশটা সারেন্ডার করে দিলাম, আবার পরে এসে তারা যে রেকগনিশন দিচ্ছে বাংলাদেশকে, তাহলে তারা কি বুদ্ধিজীবী মেরে কোনো লাভ পাবে? তাহলে বুদ্ধিজীবী মারলে কারা লাভ পাবে? ইট ওয়াজ ইন্ডিয়া। এই শব্দগুলোকে যদি বিএনপির নেতারা বলতো, আমার না, আমি একটা সাধারণ, আমি তো কোনো নেতা না, আমি তো রাজনীতি করি না। মেজর মাহাদি, আপনার দিকে আমি তাকায় আছি, একা একা চিন্তা করতেছি। গত 1994 সাল থেকে এই কথাটা কন্টিনিউয়াসলি আমি বলেছি যে বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি ইন্ডিয়া, বাংলাদেশে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি পাকিস্তানিরা না। এটাই তো বললাম। তার মানে আপনি যদি ওই সময়কার ঘটনাটাকে, আমাদের উচিত ছিল এখন একটা ডকুমেন্টারি করা, এখন একটা ইনভেস্টিগেশন করা, তাহলে বের হতো যে ওই তারিখে আসলে ঢাকা শহরে হু ওয়াজ ইন পাওয়ার। ইট ওয়াজ ইন্ডিয়ান মিলিটারি ফোর্স, ইট ওয়াজ নট মুক্তি বাহিনী অর পাকিস্তানি বাহিনী, ইট ওয়াজ অ্যাবসলিউটলি ইন্ডিয়ান বাহিনী। তার মানে হচ্ছে ওই সাদা পোশাকে পিক করা হয়েছে বাই নেমস, বিকজ বুদ্ধিজীবী হত্যা করলে, বুদ্ধি নষ্ট করে দিলে একটা দেশকে পঙ্গু করে দেওয়া যায়, যেটা গত 16 বছর ধরে বই খাতার মধ্যেও চেঞ্জ নিয়ে আসা হয়েছে। মানে বই খাতায় বাংলাদেশের মানুষগুলোকে পঙ্গু করা হয়েছে, পড়াশোনাতে পঙ্গু করা হয়েছে, যাতে আর কোনো ভবিষ্যৎ না হয়। আপনাকে আমি একটু হেল্প করি। এক নেভাল এক অ্যাডমিরালের সাথে আমার পরিচয় হলো। ভদ্রলোকের নাম নীল ফ্রান্সিস দুরহাম, এক আইরিশ। তার সাথে আমার সাথে কথা হইলো, আলাপ আলোচনা হইলো, এবং উনি হঠাৎ করে আমার সারপ্রাইজ দিয়ে বলল 1967 সাল থেকে 72 সাল পর্যন্ত উনি ঢাকায় ছিলেন। আচ্ছা, উনি আমাকে সারপ্রাইজ করে দিছে। আমার সাথে ওয়াশিংটন ডিসিতে কংগ্রেশনাল লাইব্রেরিতে ভদ্রলোকের সাথে আলাপ আলোচনা হইলো। উনি পট করে আমার দিকে তাকায় বলছে যে তোমরা যে বলো এই বুদ্ধিজীবী, তোমরা কি জানো যেই সব বুদ্ধিজীবীদের মারছে ঢাকায়, এর বুদ্ধিজীবীদের 2/3 বুদ্ধিজীবী ভারতকে হেল্প করছে পাকিস্তান ভাঙ্গার জন্য। আমি সারপ্রাইজ হয়ে তার মুখের দিকে তাকায় রয়েছি। আপনি আজকের কথা না, 90 সালের কথা আমারে বলে যে তোমাদের যত বুদ্ধিজীবী মারছে, তোমরা কান্নাকাটি করতেছো, তার 2/3 ছিল ইন্ডিয়ান কোলাবোরেটর, তারাই ইন্ডিয়াকে সাহায্য করছে। তো আমি বললাম এটা হইলে তারা মারলো কেন? বলছে এটা দিস ইজ দ্য থিওরি অফ এসপিওনাস পলিসি। কোন জায়গায় কারো সাহায্য নিয়ে কোন দেশকে যদি ডিভাইড করা হয়, ওই তাদেরকে আর বাঁচায় রাখো না। এই ধারাবাহিকতায় আমি আজকে একটা খুব কঠিন কথা বলতে যাচ্ছি, বিং অ্যান এক্স মিলিটারি অফিসার। আমি ওই যে কিছুদিন আগের থেকে বলতেছি যে ওয়াকার স্যার আসলে ডাবল উইপন গানের মধ্যে বসে আছে। উনি যদি আজকে ইউনূস সাহেবের পক্ষেও কাজ করেন তাও উনি মারা যান, আর উনি যদি বিপক্ষে কাজ করেন তাও উনি মারা যান, বিকজ উনি গিলে ফেলছেন। উনি একটা ট্যাবলেট গিলেছেন, সেই ট্যাবলেটটা হচ্ছে তারেক সিদ্দিকীর দেয়া ট্যাবলেট, যে ট্যাবলেটটা হচ্ছে রয়ের জন্য হেল্প করার ট্যাবলেট। ওই হেল্পটা একবার গিলে ফেললে যেটা হয়, যেমন ধরেন এখন যে ডিজিএফআই প্রধান আছেন, উনি যদি এখন ইউনূস সাহেবের পক্ষ হয়ে কাজ করতে চান, তাহলে তো উনি এমন কিছু ডকুমেন্টস নিয়ে এসে ধরে দিবেন, যে ডকুমেন্টসে ধরলে তো এই শেখ হাসিনার এত বিচারের জন্য এত কিছু দৌড়াদৌড়ি করার দরকার নাই। এই যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কিছু, কারণ এনটিএমসি যদি যে পরিমাণ ডাটাবেস এই জিয়া সাহেবের কাছে, জেনারেল জিয়ার কাছে ছিল, উনি আমাকে নিজে মুখে বলছিলেন যে বেটা আমারে কিরা কি করবে। আমি কেন স্যার, আপনাদের তো, আপনিও তো কোনোদিন বিচারের ইয়েতে হতে পারেন। দূর বেটা, আমারে ধরে দেখুক, আমার কাছে যা আছে ওদের প্যান খুলে দিতে পারি। শব্দটা শুনেন, কিন্তু তার মানে হচ্ছে they have enough evidence, enough documents of these all secretaries, তাদের ভবিষ্যতের বাড়ি বেগমপাড়ায় কয়টা আছে, কোথায় কি আছে, ডাটাবেস এত কষ্ট করে খোঁজার কোনো দরকার নাই। এভরি ডিটেলস ইজ ইন এনএসআই, এভরি ডিটেলস ইন ডিজিএফআই। তাহলে ওই তথ্যগুলোকে আজকে সরকারকে দিক, কালকেই মনে করেন দৌড় শুরু হয়ে যাবে। সবাই আলিফ হয়ে সকালবেলা টিফিন ক্যারিয়ার নিয়ে ওই মন্ত্রণালয়ে ঢুকবে, সারাদিন দৌড়ায় কাজ করে তার নিজের জাস্টিফিকেশন করার চেষ্টা করবে যে আমি একটা ভালো অফিসার।
আপনার ওই মানে গাড়ি দিয়ে ফ্ল্যাগ উড়ায়, ওই যে হোন্ডা লেটেস্ট মডেলের গাড়ি নিয়ে এসে কেন গাড়ি লেটেস্ট মডেলটা হয় না, এই জন্য পরে ডিএস কে পোস্টিং করে দেওয়া হবে, এইরকম থ্রেড পার্সপেক্টিভ কাজ করবে না। তখন পার্সপেক্টিভ কাজ করবে বেটা সাইকেল নিয়ে হলেও ঠিক 8টায় অফিসে আসতে হবে, কারণ 8টার সময় যদি আমার এন্ট্রেন্সে হাজিরা দিতে না দেখা যায়, আমি কালকে যদি আমার শোকাজ খাই। তো এই পদ্ধতিগুলো আসতে হবে, এই পদ্ধতিগুলো আমি বিশ্বাস করি আসবে, কারণ এগুলো ইজ এ মাস্ট ডুয়ার। এই যে আপনি আধুনিক দেশগুলোতে আমরা বসবাস করি, আপনি তো একটা মানে আধুনিক দেশে আছেন, আচ্ছা বলেন তো, এরা তো সব ওদেরকে বলা হয় যে ওরা সভ্য জাতি এবং এরা হচ্ছে সবচেয়ে মানে আধুনিক জিনিসপত্র নিয়ে আধুনিক লাইফ লিড করতেছে, কিন্তু প্রত্যেকটা মানুষ কয় ঘন্টা কাজ করে, কোনো দিন মিস করে, কোনো একটা ঘন্টা তারা বসে থাকে? যত বড় জ্ঞানী হোক, সে মাস্টার্স হোল্ডার হোক আর পিএইচডি হোল্ডার হোক, সেও হচ্ছে দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা থেকে 14 ঘন্টা রিগোরাসলি কাজ করে, তারপরে সে নিজের বাসায় এসে নিজে রান্না করে, নিজে খায়, আবার সেইটাকে ধুয়ে পরিষ্কার করে ঘুমাইতে যায়, এবং পরের দিন সকালবেলায় তার বাচ্চাকে সে নিজেই স্কুলে দিয়ে আসে, সে নিজে তার স্কুলে। তার মানে হচ্ছে কতগুলো রেসপন্সিবিলিটি সে একা মানুষ রেসপন্সিবিলিটি ব্যয় করে, বিং মেবি অ্যান্ড হি ইজ এন অলসো এ সেক্রেটারি অফ এ অর্গানাইজেশন। কিন্তু আমাদের দেশের হচ্ছে লস্কর পয়দামগর এমুক তমুক বলে 16টা লোক তার পিছনে কাজ করে, তারপরেও সে হ্যাপি না। তারপরেও তার কথা হচ্ছে, আল্লাহ আমি কি আগের জনের থেকে, ওই বেগমপাড়ায় তো $3 মিলিয়ন দিয়ে একটা বাড়ি কিনছিল, বাড়িটাতে আমি দেখছি, আমি একটা $4 মিলিয়ন দিয়ে দেখছি ওইখানে, তাহলে ওইটা কিনতে পারি নাই, এই আশায় থাকে। মানে কারাপশন করতে করতে আমাদের দেশের লোকগুলো এমন পচে গেছে যে তাকে যে আপনি ভালো কিছু শেখাবেন এই যোগ্যতাটাই এখন একজন নেতা নাই। আমি এই জন্য ইউনূস সাহেবের সমালোচনাটা এই জায়গায় করি, উনি একজন ভালো ফিলোসোফার, কিন্তু আমাদের দেশের মানুষের এই মুহূর্তে ফিলোসফির থেকে বেশি দরকার হচ্ছে ডান্ডা। ইউনিটের ডান্ডা, একদম স্ট্রেট ওয়ে ডান্ডা। কাল সকালবেলায় যদি তুমি অফিসে এসে অফিসের কাজ ঠিক মতো না করো, বিকালবেলায় তুমি বাড়িতে চলে যাবা, এরকম একটা ডান্ডাবাজ লোকের দরকার। কিন্তু আমাদের দেশের ডান্ডা নাই। চুপ্পু সাহেব একজন রাষ্ট্রপতি, নিজেই তো চুরির কাছে মানে ফেসে বসে আছেন, তা উনি তার দেশ চালাবেন কোত্থেকে আপনি আমারে বলেন? হ্যাঁ, মানে আপনি যে কথাটা বলছেন, we need administrator, we don't need philosopher. Exactly, we need an executor. আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে এক্সিকিউটর। এই যে ধরেন আমি একটু আগে একটা মানে পেপারস পড়তেছিলাম, বিডার মানে আশিক সাহেব, উনি অনেক বড় $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট দেখাচ্ছেন। আমি ওনাকে যদি স্পেসিফিকলি জিজ্ঞেস করি এই ইনভেস্টমেন্টটা কোত্থেকে আসতেছে আমাকে দেখান তো, কোন কোম্পানি, কোন ইনভেস্টমেন্ট, কোন এক্স্যাক্টলি কন্ট্রাক্ট, কারণ কোন কোম্পানির সাথে, কারণ ইনভেস্টমেন্ট তো সরকার নেয় না, ইনভেস্টমেন্ট নয় ব্যবসায়ীরা। তা কোন ইন্ডাস্ট্রিতে আপনি ওই ইনভেস্টমেন্টটা নিয়ে আসতেছেন? এবং এই ইনভেস্টমেন্টটা কি এমন হতে পারে না যেটা এসএলএমেরই টাকা ওই একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম দিয়ে ঢুকে আসতেছে? আমরা কি এত বোকা হয়ে গেছি ভাই? আমাদের মতো লোকজন এখনো বেঁচে আছে, সাবধানে কাজ করেন। ওই ডানে বামে মানে এন্টাঙ্গেল দিয়ে ঢুকায় নিয়ে আসবেন, আর আমরা অন্ধ লোক মানে ঘুমায় আছি। ইটস নট লাইক দ্যাট ইজি। আমরাও দেখতেছি যে আপনি ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটা আসলে কার, এটা কি ওই আওয়ামী লীগেরই টাকা, আবার মানে কালো টাকাটাকে আপনি সাদা করে নিয়ে এসে ঢুকাবেন? ইটস নট দ্যাট ইজি। আমরা উই আর নট গোয়িং টু লিভ দোজ গাইজ এনিমোর, বিকজ আপনারা যে পরিমাণ সাফার আমাদেরকে করাইছেন 16-17 বছর ধরে, যে পরিমাণ আমাদেরকে রগড়াইছেন, আমরা তৈরি হয়ে গেছি। উই আর প্রিপেয়ার্ড নাও, সো উই উইল টেক কেয়ার অফ দিস ইস্যু। মেজর মেহেদী, আমরা আমাদের সময়ের একেবারে শেষ ধাপে, আপনাকে আমি 10 সেকেন্ড সময় দেব আজকের আলোচনাটাকে আপনি যদি সামারাইজ করেন। ধন্যবাদ। আসলে আজকের আলোচনাটা অনেক দিক দিয়ে অনেক রকমের আলোচনায় হয়েছে, তবে আমরা এটা বুঝতেছি যে আমাদের একটা রিফর্ম এর মানে টাইম পার করতেছি, আমরা এখনো শেষ করতে পারি নাই, রিফর্মটা চলমান আছে, চলমান থাকবে। আমি আপনার সাথে আবার জয়েন করব ইনশাল্লাহ। এর পরের দিন আমি চেষ্টা করব আমার স্টাডি লাইনটা ঠিক করে নিয়ে আসতে, আমরা ইকোনমিক্স নিয়ে আলাপ করি, কারণ এটাতে আসলে মুক্তি দরকার। আসলে মুক্তি বাকি অনেক কিছুই দরকার, ওগুলো অটোমেটিক্যালি হবে, তবে ইকোনমিক মুক্তিটা খুব জরুরি দরকার। তা না হলে এই মুহূর্তে মানুষজন খুব কষ্টে আছে, বাংলাদেশের মানুষ কেউ, সবারই ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, সবাই খুব অপেক্ষা করতেছে যে ভালো কিছু দিন আসবে, কিন্তু ভালো দিনগুলোর কোনো রূপরেখা আমি এই সরকারের কাছ থেকে দেখতেছি না। কারণ ইউনূস সাহেবকে অথর্ব করে রাখার পিছনে আমাদের মন্ত্রণালয়গুলো দায়ী। এই মন্ত্রণালয়গুলোকে একটা মানে চটকানা দিয়ে ঘুম থেকে উঠাইতে হবে। এটা শুধুমাত্র ওই যে কথা বলে জ্ঞান দিয়ে হবে না, চটকানাগুলো দেওয়ার জন্য কিছু প্রস্তুতি লাগবে। আমি আপনার সাথে একমত, এবং আমি এটা চেষ্টা করব আমার বক্তব্য দিয়ে যতটুকু আমার দেশবাসীকে হেল্প করা যায়। ধন্যবাদ সবাইকে। মেজর মেহেদী, অনেক ধন্যবাদ।
আপনি সুস্থ ফিল করুন, আপনি ভালো থাকুন, এবং আমি অত্যন্ত হ্যাপি যে এই মুহূর্তে আপনি সেফ জায়গায় আছেন। আপনি এই চিন্তা করতে হচ্ছে না যে কেউ আপনাকে গুম করতে পারে, ওয়াকারের হাত ওখানে গিয়ে পৌঁছবে না। আমি অত্যন্ত হ্যাপি। আল্লাহ আমার মায়ের দোয়া আমার সাথে আছে। আমার মা যতদিন দোয়া করতেছেন, আমি বিশ্বাস করি যে এতদিনে যেহেতু পারে নাই, এখনো পারবে না। আল্লাহ আপনাকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম। জি, সালাম। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। মেজর মেহেদী অত্যন্ত ভালো কথা বলেন, অত্যন্ত ভালো কথা বলেন, আলাপ আলোচনা করেন, বিভিন্ন সাবজেক্ট নিয়ে কথা বলেন, আমি এনজয় করি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। আপনাকে আরো একটা কথা আপনাকে আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি মেজর মেহেদী বা আমাদের সাথে অন্যান্য যারা আছে, আমরা আশা করি পরিস্থিতিটা যেন এমন হয়। কিন্তু মেজর মেহেদী শেষে একটা কথা বলছে, মেহেদীর মতো এক ভদ্রলোক বলছে, ভদ্র কথা দিয়ে হবে না, ভদ্রতা দিয়ে হবে না, চটকানা দিয়ে দাঁত ফালাই দিয়ে তারপরে কাজ করাইতে হবে। আপনি চিন্তা করছেন? ক্যাবিনেটের মুখ্য সচিব বলে আমরা একটা নির্বাচিত গভর্নমেন্টের অপেক্ষায় আছি, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় মেজর মেহেদী বলছে আমি হলে তাকে ওই মুহূর্তে আমি চেয়ার থেকে সরাইয়া দিতাম। বাংলাদেশের পরিবর্তন করতে গেলে ভালো অফিসিয়াল দরকার, ভালো অ্যাডমিনিস্ট্রেটর দরকার। যাদের কি আমরা অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে দেখতে চাই, তারা কি ওই চেয়ারগুলো অকুপাই করে আছে? না, ওই চেয়ারে তারাই বসে আছে যারা ভারতের স্বার্থ রক্ষা করে। ওই চেয়ারে এখন তারাই বসে আছে যারা ভবিষ্যতে স্বপ্ন দেখে যে আমরা সরকার গঠন করব। ওই চেয়ারগুলোয় তারাই বসে আছে যারা আগের সরকারেরও বেনিফিশিয়ারি ছিল, বর্তমান সরকারেরও বেনিফিশিয়ারি, ভবিষ্যৎ সরকারেরও বেনিফিশিয়ারি হবে। বাংলাদেশে আমরা সবাই ভারতকে ঘৃণা করি, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে আওয়ামী লীগকে ভালোবাসি। ভাই, এটা কেমন ঘৃণা হলো? আমরা সবাই ভারতের পলিসিকে, আগ্রাসনকে ঘৃণা করি, কিন্তু আমরা বিএনপি করি, বিএনপির ভারত পলিসিকে ওয়েলকাম করি। তাহলে এটা কেমন হলো? আমরা কি আমাদেরকে কন্ট্রাডিক্ট করছি না? এস আলম, সালমান রহমান এবং বসুন্ধরা শাহ আলম বাংলাদেশের তিনজন স্বীকৃত প্রমাণিত ঋণ খেলাপি, চোর, বদমাইশ এবং দেশদ্রোহী। এস আলম যদি দেশদ্রোহী হয়, এস আলমের বিরুদ্ধে যদি মামলা হয়, তাইলে বিএনপির সাউয়া এই সালাউদ্দিন আহমেদকে কেন গ্রেফতার করা হইতেছে না? তার অফিস পাহারা দিতেছে সালাউদ্দিনের ছেলে। সালাউদ্দিনকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে? নাকি সালাউদ্দিন লন্ডনে তারেক রহমানকে পয়সা দেয়? সালাউদ্দিন তারেক রহমানকে পয়সা দেয়, আমির খসরুকে পয়সা দেয়, হুমায়ুনকে পয়সা দেয়। তো এখন সালাউদ্দিনকে আমাদের দলের বড় নেতা বানানো হবে। এই সালাউদ্দিন প্ল্যান করছে তারেক রহমান যাতে দেশে আসতে না পারে। আমির খসরু, মাহমুদ এবং আব্দুল্লাহ আল মিন্টু প্ল্যান করছে তারেক রহমান যাতে দেশে না আসে। আপনাদের বিশ্বাস হয় না? এই নেতারাই বেগম জিয়াকে যখন হাজতে পাঠিয়েছে একটা হরতাল দিতে দেয় নাই, বেগম জিয়াকে মুক্ত করতে পারে নাই। বেগম জিয়ার বাড়ির সামনে বালির ট্রাককে রাখছে গোরখোদক আব্বাস, এই ট্রাক সরাইতে দেয় নাই। জহিরুদ্দিন স্বপন আরেক বাটপার, মোহাম্মদ সালাম বাটপারের বাটপার, মির্জা ফাক ভারতীয় নাগরিক এবং আরেক বাটপার। এরা হচ্ছে বিএনপির বড় বড় নেতা, যে নেতারা এখন তারেক রহমানকে বুঝাচ্ছে যে আমরা এত জনপ্রিয়, নির্বাচন হলে আমরা যে গভর্নমেন্ট ফর্ম করব এতে কোনো সন্দেহ নাই। রুমিন ফারহানা নামের 2 টাকার বটতলার উকিল, গলাবাজি এবং দুর্নীতি, গলা পর্যন্ত ডুবে আছে। তারপরও বিএনপির বড় নেত্রী টকশোতে গিয়ে হাত নাড়ায়, পাছা নাড়ায়, বুক নাড়ায়। আমি রুমিন ফারহানাকে বলি, বাংলাদেশের রাজনীতির পরিমণি, বাংলাদেশের সিনেমায় পরিমণি আছে না, যে সিনেমা করে না তারপরেও কোটি টাকার মালিক। রুমিন ফারহানা হলো বাংলাদেশের রাজনীতির পরিমণি, যে কোনো পদ হোল্ড করে না কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার কামায়।
একদিনে 2 বার ব্যাংকক ট্রিপ দেয়, একদিনে 3 বার ক্যালকাটায় যায়, একদিনে 4 বার দিল্লি যায়। খ্যাপ দেওয়া লাগবে না? পয়সা প্র্যাকটিস করলে কয় টাকা পাওয়া যায়? ব্যাংককে একটা খ্যাপ দিলে কয়েক লক্ষ টাকা চলে আসে, দিল্লিতে খ্যাপ দিলে কয়েক লক্ষ টাকা চলে আসে। এরা হচ্ছে বিএনপির স্বপ্নদ্রষ্টা। মেজর মাহাদির একটা কথাকে আমি কোট করে আজকের আলোচনাটা শেষ করি। সে বলছে, উই নিড এক্সিকিউটর। আমি মেহেদির সাথে একমত। অন দ্য আদার হ্যান্ড, what are we going to execute? We need specific policy. That policy is going to ensure that true reforms are taking place, true justice are going to be served, and free, fair, and participatory election is going to happen. But বর্তমান সরকার এই মুহূর্তে আমি মনে করি না তাদের রিসোর্স আছে, তাদের লোকবল আছে ফ্রি, ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন চালনা করার। আমি তা দেখি না। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার চারপাশে রয়ের লোকজনরা বসে আছে, তার উপদেষ্টা পরিষদে বসে আছে রয়ের দালালরা, ভারতীয় দালালরা, যাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস বসে বসে দেশ গড়ার স্বপ্ন দেখে। আমি জানি না ওনার এই দেশ গড়ার স্বপ্ন কতটুকু সফল হবে। যে মুহূর্তে প্রথম আলোর মতি মিয়া এবং ডেইলি স্টারের মাহফুজ আনাম আমেরিকায় কনফারেন্স কলে লোকজনদেরকে বলে, আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একত্রে দেশ গড়ার কাজে ব্যস্ত। এর অর্থ কি জানেন? বাংলাদেশকে আবার ভারতের আগ্রাসনের ভিতরে ছেড়ে দিয়ে ডক্টর ইউনূসকে ভাগানোর কাজে তারা ব্যস্ত। ডক্টর ইউনূস কি তা দেখতে পাচ্ছেন? উনি দেখবেন কি করে? ওনার দরজায় তো বসিয়ে রেখেছে সায়েদ কবিরের বউকে। সায়েদ কবিরের বউ এনশিওর করে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একটা পাদ মারে, ওটার জন্য ইন্ডিয়ান হাই কমিশন জানে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একটা কাশি দেয়, এটার জন্য জেনারেল ওয়াকার জানে। ঠিক যেভাবে বেগম জিয়া যখন পাদ মারত, খায়রুল কবির খোকনের বউ, মির্জা আব্বাসের বউ, শিমুল কি যেন শিমুল বিশ্বাসের মতো লোক গণভবনে জানায় দিত, ভারতীয় হাই কমিশনে জানায় দিত। মোহাম্মদ সালামের মতো লোক দৌড়ে যায় কয়ে দিত, ম্যাডাম এইটা করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন ওই লোকগুলোকে আবার তার পাশে অ্যালাউ করছে। আল্লাহ আমাদের সহায় হন, আল্লাহর জন্য আমার দেশটাকে বাঁচায় রাখে। এই মুহূর্তে আমি বারবার বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত 1 লক্ষ নতুন পুলিশ নিয়োগ দেয়া, তাদেরকে 3 থেকে 4 মাসের কুইক ট্রেনিং এ তাদেরকে কাজে লাগানো। আর্মিতে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিচ্ছে তার উচিত এটাকে ফেরায় নেওয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয় ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার গ্রিপ 99.9% নিতে পারেন, then there is a possibility of success. ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার অফিসের মধ্যে পাশে জেনারেল হাফিজকে যেখানে বসানোর জায়গা দিয়েছেন, আপনার লাইফ সেফ না ওখানে। হাফিজ রয়েল লোক, হাফিজ ওয়াকারের লোক, হাফিজ হাসিনার লোক। তাকে বগলে রেখে আপনি বাংলাদেশের কোন সমস্যার সমাধান করতে পারবেন না। আপনার মিলিটারি অ্যাসিস্ট্যান্স জেনারেল ফেরদৌস আপনার লোক না, বাংলাদেশের লোক না, সে ওয়াকারের লোক, সে ভারতের লোক, সে হাসিনার লোক। আজ অবধি আপনি ইন্টেলিজেন্স ব্রিফিং আপনি নিতে পারেন নাই। হয় শারীরিকভাবে আপনি দুর্বল বা মানসিকভাবে দুর্বল, অথবা ওই ব্রিফিং আপনি নিতে চান না। কেন নিতে চান না? আপনি যদি ওই ব্রিফিং নিতে না পারেন, আপনার ওখানে থাকার দরকার নাই। আপনি এফেক্টিভ গভর্নমেন্ট রান করার জন্য আপনার ইন্টেলিজেন্স ব্রিফিং দিনে 2 বার নিতে হবে। আপনি নিতে না পারেন, খলিল সাহেবকে বলেন ব্রিফিং নিতে। খলিল সাহেবের মতো আরো 4-5 জন লোককে বসায় দেন আপনার চারপাশে।
এই মুহূর্তে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনের কথা বাদ দিয়ে চিন্তা না করে আপনি পুলিশ হায়ার করেন, আনসার ভিডিপি কে আরেকটু ট্রেন আপ করেন, মিলিটারি থেকে এক্সিকিউটিভ পাওয়ার নিয়ে নেন, ওয়াকার এবং চুপ্পুকে দেশ থেকে ছাড়াইয়া দেন, পাঠাইয়া দেন। আপনি বলবেন তাদেরকে স্যাক করতে পারতেছেন না, আপনি স্যাক করেন, আপনি ডিক্লার করেন অন দা এয়ার দ্যাট আই এম ফায়ারিং ওয়াকার। দেখবেন জনগণ আপনার পক্ষে কেমনে দাঁড়ায় যায়। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আগামীকাল বৃহস্পতিবার অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন প্যারিস থেকে আমরাই বিকল্প এই শোতে আপনাদের সাথে কথা বলবেন। ওনার শোটা আপনারা দেখবেন। ভদ্রলোক অনেক বিজ্ঞ মানুষ, জ্ঞানী গুণী মানুষ, তার কথা আপনাদের কাছে ভালো লাগার কথা। আর আগামী শুক্রবার দিন অন্য কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।